আমার ভাবতে অবাক লাগে তুই আমার ছেলে। তোর মতো ছেলের পরিচয় দিতেও আমার লজ্জায় মাথা নিচু হয়ে যায় এই সমাজের মানুষের কাছে। আমার ভাবতেও কষ্ট লাগে তুই একজন বাইরের দেশের টপ ডাক্তারের ছেলে হয়েও আজও নিজের যোগ্যতায় কিছু করে দেখাতে পারলি না। আর কতদিন এভাবে অন্যের পায়ে দাঁড়িয়ে হাঁটবি? হ্যাঁ, এবার একটু নিজের পায়ে দাঁড়িয়ে দুনিয়াকে পর্যবেক্ষণ করে দেখ। বেকার হয়ে আমার সংসারে আর কত অন্ন ধ্বংস করবি। আব্বু, আমি কি বেকার বলেই তুমি এত কথা শোনাচ্ছ? তুমি কি বলতে পারবে আমি একটা ভালো কোয়ালিটির চাকরির জন্য কোনো রকম চেষ্টার কমতি রাখছি? আমি দিনের পর দিন মাসের পর মাস চেষ্টা করেই যাচ্ছি। এখানে সেখানে ঘুরে ঘুরে আমার পায়ের জুতা ক্ষয় হয়ে গেছে। তার হিসাব ক্যালকুলেটর দিয়েও দিতে গেলে হিমশিম খাবে। যেখানে তুমি একটি বার চেষ্টা করলে আমি সেটেল হতে পারতাম। তোমাকে কত করে বললাম আমাদের তো মাশাল্লাহ টাকার কোনো কমতি নেই, আমাকে কিছু টাকা দিয়ে যে কোনো একটা ব্যবসা দাঁড় করিয়ে দাও। সেটা তো দিলেই না, আবার আমি বেকার আছি বলে বড় বড় কথাও শোনাচ্ছ। যেই নিজের জামাটা ঠিক মতো গুছিয়ে রাখতে জানে না, আর সেই সামলাবে নাকি ব্যবসা? ওই, তুই জানিস একটা ব্যবসা করার জন্য কি লাগে, কি কি যোগ্যতা থাকতে হয়? আইসে ব্যবসা করতে তোর জন্য টাকা খরচ করে আমি শেষমেশ রাস্তার ফকির হই, তাই না? কি ভালো বুদ্ধি! আমি তোকে একটা টাকাও দিতে পারবো না, পারলে নিজের চেষ্টায় বড় হয়ে দেখা, তাহলে খুশি মনে সবসময় ফুরফুরে থাকবে। যদি টাকা দিয়ে কিছু একটা করিয়ে দিতে না পারো তাহলে এত কথা বলে সবার কাছে আমাকে ছোট করবে না, বলে দিলাম। সম্মান তোমারও যেমন কেজি কেজি নেই, তেমনি আমারও কেজি কেজি নেই। আধা কেজি সম্মানের মাঝ থেকে যদি বাইরের মানুষ কোথাও এক পোয়া চলে যায় তাহলে কি আর বেঁচে থাকার মতন সম্মান থাকে? সম্মানে বেজে আছে বুঝি? তাহলে একবার ভাবো, যখন লোকে বলে তোমার এত বড় একটা ছেলে বসবাসে খাই খুরা ফেরা ছাড়া কোনো কাজ নাই, তাহলে আমার কেমন লাগে? বাবা ছেলের এমন তর্ক বিতর্কের সিনেমার শুটিং দেখছে দরজার পাশে দাঁড়িয়ে রাহাতের মা মিসেস রাশিদা চৌধুরী। তিনি রাহাতের বাবার মুখের উপরে কোনো কথাই বলতে পারেন না, কেননা রাহাতের বাবা একজন সেই লেভেলের রাগী মানুষ। রাহাতের বাবা যে রাহাতের জন্য কিছু করেনি সেটা কিন্তু না, অনেকবার অনেকভাবে পথ চলার ব্যবস্থা করে দিচ্ছে, কিন্তু রাহাত বারবার একটা না একটা ভুল করে সেটা নষ্ট করেছে। তাই এখন আর রাহাতের বাবা ওর জন্য কিছু করতে রাজি না। এদিকে রাহাতের মা সাহস করে খেলার ময়দানে এসে আস্তে করে রাহাতের বাবাকে উদ্দেশ্য করে বলে, ছেলেটার সাথে এভাবে সকাল সকাল ঝগড়া না করলে বুঝি তোমার পেটের ভাত হজম হয় না? আল্লাহর প্রতিটা দিন ঘুম থেকে উঠে শুরু করে দাও এমন নাটক, যেটা দেখে পাড়া প্রতিবেশীরা কেমন আর চোখে তাকিয়ে থাকে আমাদের দিকে। তোমার আশকারা পেয়ে পেয়েই ছেলে এমন হয়েছে। যদি তুমি আমার মতো স্টেট থাকতে তাহলে আমার ছেলে এমন হতো না। সারাক্ষণ এখানে সেখানে ঘুরে বেরোবে, মারামারি ঝগড়া ফসাদ নিয়ে থাকবে। আবার কি একটা ফাজিল মেয়ের সাথে প্রেম করে, তার সাথে রাস্তায় দেখা হলেই আঙ্কেল আঙ্কেল বলে আমাকে পাগল করে মারে। দেখো আব্বু, তুমি আমাকে নিয়ে হাজার কেন লক্ষ কথা বললেও আমি এই কান দিয়ে শুনে ওই কান দিয়ে বের করে দেবো, কিন্তু রাইসার নামে কিছু বলো না। তোমার তো শুকরিয়া আদায় করা দরকার। রাইসা রাফিক সাহেবের মতন একজন দেশের টপ কোটিপতির মেয়ে হয়েও তোমার ছেলেকে পছন্দ করে এবং নিজের থেকেও বেশি ভালোবাসে। যেই ভালোবাসা নিয়ে বড়াই করতেছিস, যেই মেয়ের সাথে দেখা করতে যাওয়ার সময় তো আমার কানের কাছে এসেই ঘ্যান ঘ্যান করবি নি, আব্বু টাকা দাও, আব্বু টাকা দাও। তোমার বাবার টাকা ছিল না, তুমি টাকা পাওনি, কিন্তু আমার বাবার তো টাকার কমতি নেই, তাহলে আমি তো টাকা নিবই। তোমার বাবার মতন আমার বাবা ফকির নাকি? রাহাত কথাটা বলে ওর বাবার পকেট থেকে 2000 টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। আর এইদিকে রাহাতের এমন কাণ্ড দেখে মিসেস চৌধুরী হাসলেও মিস্টার চৌধুরী রাগে ফুলতে ফুলতে বলে, দেখোছো রশিদা, তোমার ছেলে কত বড় সাহস! আমার বাবাকে বলে ফকিরের। আজকে ও আসুক, আমি না খাইয়ে রাখবো। এখন আইছে আমার ছেলেকে না খাইয়ে রাখতে। ওই, তুমি ভুলে গেছো তুমি হয়তো বাইরে সবার মালিক, কিন্তু এই ঘরের মাঝে সব কিছুর মালিক আমি। শুধু তোমার জন্যই আমি রাহাতকে মানুষ করতে পারলাম না। আচ্ছা রশিদা,
তুমি বলো, তোমার আমার কি ইচ্ছে করে না লোকে বলুক, ওই যে দেখ একজন সফল পিতা আছে, যার ছেলে তার বাবার মুখ উজ্জ্বল করেছে। দেখো দেখো রাহাতের বাপ, তুমি তো আর ওর জন্য কম চেষ্টা করনি। তবে একদিন দেখো তোমার ছেলে অনেক বড় হবে, যেদিন তুমি দশের মাঝে বুক ফুলিয়ে হাঁটতে পারবে। যাই বলি না কেন, রাহাত আর রায়শাকে কিন্তু সেই মানিয়েছে। এখন রায়শার বাবা ওদের ভালোবাসাটা মেনে নিলেই হলো। আমার দেখা মতো তোমার বাবার মতো যদি ভিলেন হয় বের হয়ে, তাহলে তো আমার ছেলে শেষ। এভাবে ওরা অনেক সময় কথা বলে। আসলে রাহাতের বাবাও রাহাতের মাকে ভালোবেসেই বিয়ে করেছে। রাশিদা চৌধুরীর বাবা ছিলেন অনেক বড় লোক, তাই রাহাতের বাবা এই কথাটা সব সময় বলে। এদিকে বাবা ছেলে সব সময় একে অপরের সাথে লেগে থাকলেও সব সময় বন্ধুর মতোই চলে। অনেকেই তো ওদের দুজনকে দেখে একটা কথা বলে, এরা যেন বাপ বেটা ভাই ভাই। এইদিকে ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে সকাল 8টা পার হয়ে যাচ্ছে, তবুও রাহাতের আসার কোনো নামগন্ধ নেই। তাই ওর বন্ধু আরেক বন্ধুকে বলে, সবুজ, আমি তোকে বলেছি না এ রাহাতের বাচ্চা একটুও আসবে না। দেখ, আমার কথাই সত্যি হলো, ও এখনো আসার কোনো নামগন্ধ নাই। আরে না, একটু পরেই দেখবি ঠিকই চলে আসে। এই তো বলতে না বলতেই মহারাজ আমাদের মাঝে হাজির হয়েছে। আসলে ওরা দুই বন্ধু ব্রিজের পাড়ের ওপর বসে উপরের কথাগুলো বলাবলি করছিল। তখনই রাহাত চলে আসে। রাহাতকে দেখে জাকারিয়া বলে, আচ্ছা বন্ধু, তোর কি কোনো আক্কেল নেই? তোর জন্য যে দুটো মানুষ এখানে রোদের মাঝে দাঁড়িয়ে আছে, সেটার কি তোর কাছে কোনো ভ্যালু নাই? আর বলিস না, তোরা তো খুব ভালো করেই জানিস প্রতিদিন সকালে উঠেই আমার হিটলার বাপের সাথে ঝগড়া না করলে আমার পেটের ভাত হজম হয় না। তাই 2 কেজি ঝগড়া করে তবেই আসতে হলো। আচ্ছা তোরাই বল, আমি কি কম চেষ্টা করছি? তুই চেষ্টা না বাড়ার করিস। তুই যেই সময়টা রাইসার পিছনে ব্যয় করিস সেই সময়টা যদি নিজের ক্যারিয়ারের পিছিয়ে দিতি, তাহলে এতদিনে তুই কিছু একটা হতে পারতি। আমার গার্লফ্রেন্ডকে দেখে তোদের খুব হিংসা হয় তাই না? ওই হাদা নামের দল রাইসা এত বড়লোক ঘরের মেয়ে হয়েও আমার মতন ছেলেকে ভালোবাসে, আর সেটা জেনেও আমি যদি একটু সময় না দিই, তাহলে তো মামা পাখি অন্য খাঁচায় পালাইয়া যাইব। মামা, তোমার সাথে যুক্তিতে পেরে উঠতে হলে অবশ্যই আমাদের ল নিয়ে পড়তে হতো। সেটা যেহেতু করিনি, তাই তোমার সাথে আর কথা বাড়িয়ে হাত নেই। তো এখন আসল কথা শোনো। হ্যাঁ, আমি তো আসলেই কথাটা শোনার জন্যই এসেছি। আর তোরা সেটা না বলে শুধু আলতু ফালতু কথা বলে সময় নষ্ট করছিস। হ্যাঁ, সেটাই। আমাদের সবুজ সাহেব একটা মেয়েকে পছন্দ করেছে। হায় হায় মামা, এটা তো আজকের গরম খবর। সবুজ একটা মেয়েকে পছন্দ করেছে। আমার না মাঝে মাঝে মনে হয় তোকে এই ব্রিজের উপর থেকে ফেলে দে। শালা হারামি, পুরো কথা না শুনেই চিল্লাতে শুরু করিস। আরে ভাই, তোরা তো খুব ভালো করেই জানিস আমার দেরিতে কথা শুনতে একদম ভালো লাগে না। আচ্ছা বল, কি শোনানোর বাকি আছে? আমাদের প্রেমিক পুরুষ মেয়েটাকে কিছু বলতেই পারছে না। এবার সবুজের হয়ে যা বলার সেটা তোকেই বলতে হবে। আমি বললে তো প্রেমটা আমার সাথেই হবে। আচ্ছা বন্ধু, যেহেতু তার জন্য একটু করতেই হবে, তো মেয়েটাকে শুনি। এই তো রাইসা ভাবির বান্ধবী জান্নাত। জান্নাত নামটা শুনেই রাহাত বেশম খেয়ে ওঠে, কেননা এই মায়ের যেই সেই নাগিনা। হুম, মামা কি যেন নাম বললি? আরে মামা, তুই কি ইদানিং বাপের সাথে ঝগড়া করতে করতে কানে কম শুনিস নাকি? বুঝলাম না। তোরা যে নাম বললি সেটা শুনে কানে কম শোনার ভান না করে আর কি উপায় আছে নাকি? মাইয়া যেই রাগি রে বাবা। বন্ধু কিছু একটা কর, ওকে ছাড়া আমি বাঁচবো না। ওকে দেখে আমার মনে ধরেছে, ও কেন আরও এই আগে এলো না। আচ্ছা দেখছি কি করা যায়। তবে মামা, আমি প্রেম করায় দিলে আমাকে গুনে গুনে 10,000 টাকা দিতে হবে। আজব কোয়ালিটির মানুষ মারি তুই। আমি শুনেছি কেউ কিছু করলে তার পরিবর্তে ট্রিট চায়, আর তুই সোজা টাকা চাচ্ছিস। টিপ দিয়ে তো কিছুদিন পরেই আমার সাহায্য ভুলে যাবি, কিন্তু যখন টাকা দিবি তখন আর ভুলবি না। আর মেয়ে যেহেতু রাগী, তখন টাকা তো একটু বেশি নিতেই হবে, তাই না?
এভাবে ওরা আরও অনেক কথা বলে সেখান থেকে ঘুরতে ঘুরতে চলে আসে। বিকেলে সবুজের কথাটা জান্নাতকে বলবে বলে ঠিক করে। এইদিকে রাইসা জান্নাতকে দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে পার্কে বসে আছে। অপেক্ষা করতে করতে সময় ফুরিয়ে যাচ্ছে, তবুও রাহাতের আসার কোনো নামগন্ধই নাই। রাইসা রাগে ফোঁসফোঁস করে, রাগে যেন রাইসার ফর্সা মুখটা লাল বর্ণ ধারণ করেছে। এদিকে রাইসাকে জ্বালানোর জন্য জান্নাত বলে, ভাইয়া কেন আসে না সেটা আমার বন্ধু বোঝে না। এবার আসুক, ভাইয়াকে আমার বন্ধুই মজা দেখাবে। মজা লস আমার লগে না, প্রেম তো করো নাই তাই বুঝবিও না। প্রেমে পড়ে মনের মানুষের জন্য অপেক্ষা করাটা কতটা কষ্টের। আহারে কত কষ্ট। আচ্ছা রাগ করে থাকতে হবে না। এই যে দেখ, রাহাত ভাইয়া তার 2 বান্দর 2 ফ্রেন্ডকে নিয়ে এসেছে। শুধু আসতে দে এখানে, দেখ আমি ওর কি হাল করি। আমাকে 20 মিনিট বসিয়ে রেখেছে, আমার বুঝে সময়ের কোনো দাম নেই। কথাটা বলেই রাইসা আরও রাগে দাঁত কিটকিট করতে থাকে। এইদিকে রাহাত সবাইকে চমকে দিয়ে হাতে থাকা ফুলটা পেছন থেকে বের করে জান্নাতের সামনে হাঁটু গেড়ে বসে। ফুলগুলো সামনে বাড়িয়ে সুন্দর কণ্ঠে বলে, তোমাকে যেদিন প্রথম দেখেছি সেদিনই মনের অজান্তেই তোমার মনের কোণে জায়গা দিয়েছি। জানি না তোমার চাহনির মাঝে কী এমন মায়া লুকিয়ে আছে যা আমাকে এক নিমিষেই ঘায়েল করে দিয়েছে। আমি তোমাকে সত্যি অনেক বেশি ভালোবাসি। আই লাভ। কথাটা বলার আগেই রাইসা রাহাতের হাত দেখে ফুলগুলো জান্নাতের আগেই নিয়ে ঠাস ঠাস করে থাপ্পড় দিয়ে বসে। যেটা দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকলেও রাইসা অবাক হয় না, কেননা রাইসা বুঝেছে রাহাত লুচ্চা। রাহাত গালে হাত দিয়ে অসহায়ের মতো রাইসার দিকে তাকিয়ে আছে। ছি রাহাত ছি, আমার ভাবতেও বুক ফেটে যাচ্ছে। তুমি আমার সামনে এভাবে আমার বান্ধবীকে প্রপোজ করছো। বলতে পারো আমার মাঝে কিসের কমতি আছে? রাইসা, তুমি কিন্তু ভুল বুঝতেছ। আসলে তুমি যেটা ভেবেছো সেটা আসলে তেমন না। আমার চোখের সামনে রাহাত জান্নাতকে প্রপোজ করলো, আর সেটা আপনারা বলছেন আমাকে অবিশ্বাস করতে। আসলে ওর সাথে রিলেশন করাটাই আমার ভুল হয়েছে। যার ভিন্ন ফুলে ঘুরে ঘুরে মধু খাওয়ার স্বভাব, সে কি আর এক ফুলে মন বসাতে পারে? রাইসা, অনেক বলেছ, এবার একটু থামো। আমি ভাবিনি তুমি এভাবে বলবে। তুমি শুধু দেখেই বিচার করলে। এর আড়ালে যে অনেক কিছু থাকতে পারে সেটা একটিবারও ভাবার চেষ্টাও করলে না। কি করে ভাবলে যেই ছেলেটা তোমাতে আসক্ত, সারাক্ষণ তোমাকেই নিজেকে হারিয়ে রেখেছে, সে কি করে তোমাকে রেখে অন্যকে ভালোবাসতে পারে? এই তোমার বিশ্বাস আমার প্রতি? চুপ, কি বিশ্বাস করবো? হ্যাঁ, আমি আসলেই তোকে ভালোবেসে ভুল করেছি। যা, তোর সাথে আমার ব্রেকআপ। জান্নাতের সাথে রিলেশন কর। ঠিক আছে, ভালো থেকো। আজ দিয়ে তোমার আমার ব্রেকআপ করলে। হ্যাঁ, এটাই শেষ ব্রেকআপ। তোর সাথে আমার কোনো কথা নেই, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। রাহাত রাইসার কথাটা শুনে খুব কষ্ট পায়। বুক ফেটে কান্না করতে ইচ্ছে করতেছে। রাহাত আর কিছু না বলে চোখের কোণে জমে থাকা পানি মুছতে মুছতে সেখান থেকে চলে যায়। এইদিকে ওর বন্ধুরা অনেকভাবে ডাকলেও রাহাত কোনো কথা না শুনেই চলে যায়। এদিকে জান্নাত রাইসাকে বলে, রাইসা, আমি হয়তো তোর সাথে এখানে না আসলে এমনটা হতো না। আমি ভাবতেও পারছি না রাহাত ভাইয়া তোকে ভালোবাসা সত্ত্বেও আমাকে এভাবে প্রপোজ করবে কেন। আমি ভুল মানুষকে আপন মনে করেছিলাম। যা, আজকে থেকে আর ওর কথা কল্পনাতেও আসতে দেব না। বেহায়া মনটাকে শিকল দিয়ে বেঁধে রাখবো। রাইসার কথা শুনে রাহাতের বন্ধুরা বলে, যেটা শুনে রাইসার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। রাইসা যেন বিশ্বাসই করতে পারছে না এমন অবস্থা। আসলেই মামা, আসলেই আমার বন্ধু চরিত্রহীন, কারণ ও আমাদেরকে ছাড়া অন্য কোনো মেয়ের দিকে চোখ তুলে ফিরেও চায় না, তাই না? ও আসলে আমাদের ঠকিয়েছে। কেন জানো? কারণ ও আমাদের সময় না দিয়ে তোমাকে সময় দিত। একটা কথা শুনে রাখো, আজকে তুমি যেটা দেখলে সেটা রাহাত না, বরং সবুজ। কেননা সবুজ তোমার বান্ধবীকে ভালোবাসে, সেটা বলতে পারছিল না, তাই রাহাত ওইভাবে বলে দেয়। কি বললেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আসলে আপু, আমি জান্নাতকে প্রথম দেখেই ভালোবেসে ফেলি, যেটাই রাহাত আমার হয়ে বলল। আমি যদি জানতাম এমনটা হতো তাহলে কোনোদিন ওকে দিয়ে ভালোবাসি কথাটা বলাতাম না। আমি এত বড় একটা ভুল কিভাবে করলাম?
সেটাই তো আমার মাথায় আসছে না। তোমার থেকে এটা আমি আশা করিনি। যেই ছেলেটা তোমাকে নিজের থেকে বেশি ভালোবাসতো, আর তুমি আজ তাকেই অভাবে কষ্ট দিলে। জাকারিয়ার কথা শুনে রাইসার চোখ থেকে পানি ঝরতে থাকে। রাগের বশে কত কি বলেছে সেটা ভাবতেই কান্না পাচ্ছে রাইসার। আচ্ছা ভাইয়া, আপনি থাকুন। আর জান্নাত, তোর জন্য আমার ভালোবাসার মানুষকে কষ্ট দিয়েছি, এটার হিসেব তো আমি পরে নিব। আগে শাশুড়ির কাছে গিয়ে পাগলটার খোঁজ নিয়ে আসি। দেখিস ভাই, আর রাগ ভাঙাতে গিয়ে আবার দাঁত ভেঙে ফেলিস না। রাইসা আর কোনো কথা না বলে সেখান থেকে গাড়ি নিয়ে সোজা চলে আসে, আর এদিকে জান্নাত রাগী দৃষ্টিতে সবুজের দিকে তাকিয়ে বলে, ভালোবাসা কথাটা বলতে সাহস পাইস না। আসছে আবার ভালোবাসা বলতে। নিজের যোগ্যতা নেই তো ভালোবাসার কি দরকার? শুধু শুধু একটা প্রেমের মাঝে 13টা বাজিয়ে দিলি। তোমার মুখের দিকে তাকালে আমার সব সাহস দূরে পালিয়ে যায়। তোমার যে রাগ, যদি আমি ভালোবাসি শুনে কিছু করে বসো। চুপ করো। আমি তো তোমাকে সেই প্রথম দেখাতেই পছন্দ করি। তোমার মতন আমিও বলার সাহস করিনি। এভাবে আরো অনেক কথা বলার পরে সবুজ নিজেই নতুন করে জান্নাতকে প্রপোজ করে, আর জান্নাতও সবুজকে মেনে নেয়। এভাবেই শুরু হয় আরেকটি ভালোবাসার গল্প। এদিকে রাহাত বাড়িতে না এসে একটা ফাঁকা জায়গায় গিয়ে বসে আছে। রাহাতের যখনই মন খারাপ হয় তখনই এখানে এসে বসে, বৃষ্টির মতো চোখের পানি ঝরিয়ে নিজেকে শান্ত রাখে। রাইসার সাথে এর আগেও অনেকবার ব্রেকআপ হয়েছে, তবে রাহাতের এত কষ্ট কখনো হয়নি। আজকে যেন একটু বেশি কষ্ট হচ্ছে। এদিকে রাইসা গাড়ি নিয়ে ওদের বাড়িতে চলে আসে। সোজা বাড়ির ভিতরে গিয়ে দেখে রাহাতের মা সোফায় বসে আছে। আন্টি, তোমার ছেলে কোথায় সেটা আগে বলো। রাহাত তো সে সকালে ওর আব্বুর সাথে ঝগড়া করে বেরিয়ে গেছে, এখনো বাসায় আসেনি। কেন, তোর সাথেও আবার কিছু হয়েছে নাকি? আজকে একটা ভুল বোঝাবুঝির কারণে 13 নাম্বার ব্রেকআপ হয়েছে। আমি বুঝতেই পারিনি এত বড় একটা ভুল করেছি। আমি না তোদের এই প্রেমের কিছুই বুঝি না। সপ্তাহে 3 বার ব্যাকআপ না করলে কি নয়? কি করব বলো, তোমার ছেলের সাথে আমার এমনটা না করলে যে ভালোই লাগে না। আচ্ছা আচ্ছা, রাহাতের রাগ পরে ভাঙামনি। এখন বলো, আঙ্কেল কোথায়? তোর আঙ্কেল একটু বাইরে গেছে, কি একটা কাজ আছে। আচ্ছা তুই বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসি। আরে না, আমি কিছুই খাবো না। তোমার ছেলের সাথে রাগ দেখে আমার একটুও ভালো লাগছে না। আগে তোমার পোলার রাগ ভাঙিয়ে আসি, তারপরে অন্য কথা। রাইসা এভাবে রাহাতের মায়ের সাথে আরো অনেক কথা বলে সেখান থেকে চলে আসে রাহাতের কাছে। কেননা রাইসা খুব ভালো করেই জানে রাহাত মন খারাপ করলে কোথায় যায়। রাইসা ধীরে ধীরে রাহাতের পেছনে এসে দাঁড়ায় আর নরম স্বরে আস্তে করে কানে হাত দিয়ে বলে, আমাকে রেখে একা চলে আসাটা কিন্তু বোকামি ছাড়া কিছুই না। যদি আমাকে অন্য কেউ নিয়ে যেত তাহলে কি হতো? রাইসার কণ্ঠ শুনে রাহাতের খুব ভালো লাগে। এক নজর আর চোখে রাইসার দিকে চেয়ে আবার অন্যদিকে চোখ ঘুরিয়ে নেয়। তবে রাহাতের খুব হাসি পাচ্ছে এভাবে রাইসাকে কান ধরে দাঁড়িয়ে থাকতে দেখে। দেখো, আমি ভুল করেছি। তুমি তো সবটা খুলেই বলতে পারতে, তাই না? শুধু শুধু আমি তোমাকে অবিশ্বাস করলাম। এবারের মতো ক্ষমা করে দাও প্লিজ। রাহাত কোনো কথাই বলে না। দেখে রাইসা এবার রাহাতের সামনে গিয়ে ন্যাকামি করে বলে, তুমি আমাকে যদি ক্ষমা না করো তো কে ক্ষমা করবে? দেখো, আমি কিন্তু কান্না করার মুড নিয়ে দাঁড়িয়ে আছি। এখনই শুরু করব। এবার রাহাত আর চুপ থাকতে পারে না, কেননা রাহাত খুব ভালো করেই জানে রাইসা মেয়েটা কান্না করা শুরু করলে আর থামাতেই চায় না। আর ন্যাকামি করতে হবে না। তুমি কি ভেবেছো আমি খেলার পুতুল, যেভাবে ইচ্ছে হবে আমাকে নিয়ে খেলবে? এই, তুমি কিন্তু বেশি কথা বলছো। আমি এখনই গিয়ে শ্বশুরমশাইয়ের কাছে নালিশ করবো। দেখো, একটু আগে কিন্তু শাশুড়ি মায়ের সাথে দেখা করেই আসলাম। আবার মার কাছে গিয়ে সবটাই খুলে বলবে? তাতে কি আমাদের ব্রেকআপের সাক্ষী করে আসলা নাকি? তুমি বোঝো না। আচ্ছা শোনা, চলো তো, এখন আমি তোমাকে নিয়ে শপিংয়ে যাব। তোমার জন্য একটা পাঞ্জাবি দেখেছি, আমার খুব পছন্দ হয়েছে। লাগবে না আমার, তুমি পাঞ্জাবি কিনে তোমার বয়ফ্রেন্ডকে দাও। আমি নিতে যাব কেন? আমার বাবা আমাকে টি শার্ট কিনে দেওয়ার ক্ষমতা আছে, বুঝলে? আচ্ছা বাবা, আমি আমার বয়ফ্রেন্ডকেই দেব, তুমি তাও আমার সাথে চলো। রাইসার কোনো কথায় রাহাত ফেলতে পারে না, আর বেশি সময় রাগ করে থাকতেও পারে না।
মেয়েটার মাঝে আসলেই এক্সট্রা জাদু আছে। ইসরে, এমন একটা গার্লফ্রেন্ড এই অভাগা লেখকের ভাগ্যে কেন জোটে না? রাহাত আর কিছু না বলে রাইসার সাথে শপিং মলে চলে আসে। সেখানে পছন্দ মতো জিনিস কিনে রেস্টুরেন্টে কিছু খেয়ে বাসায় চলে আসে। রাহাতকে রাতে বাসায় ফিরতে দেখে ওর বাবা বলে, কি ব্যাপার আব্বাজান, এত রাত পর্যন্ত বাইরে কি করলেন? হ্যাঁ শোনেন, আমার বাড়িতে থাকতে হলে আমার আইন অনুসারে চলতে হবে, এমনভাবে নিজের আইনে চলা যাবে না। আব্বু, আমি কি এত রাত পর্যন্ত কখনো বাইরে থাকি নাকি? আর তুমি এখন আবার আমার সাথে ঝগড়া করতে শুরু করলে নাকি এই রাতের বেলায়? আমার তো খাইয়া কাম নাই তোর সাথে ঝগড়া করব। আগে খাবার খেয়েন, আর হ্যাঁ, বেশি রাত জেগে ওই মেয়ের সাথে আবার কথা বলিস না, শরীর খারাপ করবে। ঠিক আছে বাবা। রাহাত কথাটা বলেই সেখান থেকে চলে আসে রুমে। ফ্রেশ হয়ে খাবার খেতে গেলে ওর আম্মু বলে ওঠে, রাহাত, আমি বুঝি না তোরা কি, হ্যাঁ, প্রতিটা দিনে ব্যাকআপ করিস? তোদের প্রেম না, এটা অন্য পুতুল খেলা। এটা রাইসা ভালোই জানে, ওর নাকি আমার সাথে এমন না করলে ভালোই লাগে না। সেই তো রাগ দেখিয়ে ব্রেকআপ করলো, আবার নিজেই কান্না করে ভাঙা প্রেম জোড়া লাগাইলো। তোদের প্রেমের কিছুই আমি বুঝি না। আচ্ছা রাহাত, আর কত বসে বসে খাবি? এবার কিছু একটা কর। তোর বাবা তো আর তোর সাথে এমনিতে চিল্লায় না। আর তাছাড়া তোর ভালো একটা ফিউচার না হলে কি রাইসার বাবা রাইসাকে তোর সাথে বিয়ে দিতে চাইবে? আম্মু আব্বু একা একা বলে আমার সাথে পারে না দেখে এখন তোমাকে দিয়ে বলাচ্ছে, তাই না? তোমাদের কি ধারণা আমি চেষ্টা করছি না? আসলে তোর দ্বারা কিছুই হবে না, তাই তো কিছুই হচ্ছে না। আমি একদিন ঠিকই প্রমাণ করে দেবো তোমাদের ছেলেও তার বাপের মতো নাম কামাতে পারে, কথাটা মনে রাখো। রাহাত কথাটা বলেই সেখান থেকে চলে যায়। রুমে এসে গভীর মনোযোগ দিয়ে চিন্তা করতে থাকে কি করে ওর ভাগ্যের চাকা ঘোরাতে পারবে। এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ে। কিছুদিন পরে একটা পার্কে বসে আছে রাহাত মনমরা হয়ে, আর সেটা দেখে রাইসা বলে, কি ব্যাপার, আমার পাগলের মন খারাপ কেন? হ্যাঁ, আমি তো আমার পাগলকে এই রূপে দেখতে পারবো না। আচ্ছা রাইসা, ব্যাংক থেকে কি আমাকে টাকা লোন দিবে? তুমি আবার ব্যাংক থেকে টাকা লোন নিয়ে কি করবে? আর তাছাড়া এত টাকা দিয়ে তুমি তো আর হাত খরচও করবে না, তাই না? আর বলিও না, বাবা প্রতিদিন শুধু বলে আমি কিচ্ছু করি না কিচ্ছু করি না। এটা শুনতে শুনতে আমার কান একেবারে পচে গেছে। তাই আমি চিন্তা করছি ব্যাংক থেকে লোন নিয়ে কিছু একটা করব, বাবাকে দেখিয়ে দিব আমি তার ছেলে, তারই রক্ত আমার শরীরে বইছে, আমিও পারি। আচ্ছা, তুমি নিজের যোগ্যতাকে কাজে লাগিয়ে কিছু একটা করতে চাও, সেটা তো ভালো কথা। কিন্তু তুমি কি জানো, ব্যাংক থেকে লোন নিতে হলে তোমার কিছু জিনিসের ডকুমেন্ট জামিন রাখতে হবে, যার উপর ভিত্তি করে তোমাকে ব্যাংক কর্তৃপক্ষ লোন দেবে। সেটা তো আমিও জানি, কিন্তু আমি কি তাদের কাছে জমিন রাখবো? আমার তো কিছুই নেই, সব কিছু তো বাবার। আর আমার বাবা তো সাফ সাফ জানিয়ে দিয়েছে আমাকে আর কানা করিয়েও দিবে না। এখন তুমিই বলো আমি কি করতে পারি? সেটা তো ভাবার বিষয়, তবে উপায় একটা আছে লোন নেবার। তবে সেখানে কোনো জামিন রাখতে হবে না, কিন্তু কথা দিতে হবে। আমি আমার জীবনটাও সেখানে রাখতে পারি। এ তো কথা দেওয়ার কথা বলছো, কি সেই উপায়টা বলো? আমি তোমাকে ব্যবসা করার জন্য টাকা দেব, তবে আমাকে কথা দিতে হবে তুমি এই টাকা কখনো বিফলে যেতে দেবে না। তোমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে ভালো কিছু করার জন্য। তুমি পাশে থাকলে আমি সব কঠিন কাজকেই সহজ মনে করি। আর এত তুমি নিজেও আমাকে টাকা দিবে বলেছো। আমি চাই না তুমি কষ্ট পাও। আমার ব্যাংকে অনেক টাকা আছে, সেখান থেকে বাবাকে না বলেই তোমাকে 10 লাখ টাকা দেব। তোমাকে এই টাকা দিয়েই কিছু একটা করতে হবে। আমি সেটাই করব। তুমি আমাকে বড় চিন্তার হাত থেকে বাঁচালে, যেটা আমি বলে বোঝাতে পারবো না। দূর পাগল, আমার যা কিছু তা তো তোমারই, তাই না? তাহলে এভাবে বলার কি আছে? রাইসার কথা শুনে রাহাত জড়িয়ে ধরে তার কপালে একটা চুমু খায়। এভাবে কথা বলে আরও কিছু সময় কাটিয়ে বাসায় চলে আসে। পরের দিন সকালে রাইসা ব্যাংক থেকে 10 লাখ টাকা তুলে রাহাতকে দেয়। রাহাত টাকাগুলো নিয়ে প্রথমে ঘরে বসিয়ে রেখে ভাবে কি করবে। কোনো ভাবনাই ওর মাথায় আসে না। পরে হুট করে একটা ভাবনা মাথায় আসে, আর সেটাতেই টাকা ইনভেস্ট করে। আর সেটা হলো একটা ছোট আকারের পোশাক শিল্প মালিক চালাতে পারছে না 7 লক্ষ টাকা ঋণ হবার কারণে।
পরে সেই মালিকের সাথে কথা বলে রাহাত 1 বছরের জন্য 7 লাখ টাকা দিয়ে কোম্পানিটার লিজ নিচ্ছে। পরে সেই কোম্পানির পেপার দিয়ে ব্যাংক থেকে আবার লোন নিয়ে ব্যবসা শুরু করে। রাহাত এই কথা ওর বাবা মাকে জানায় না। ওর বন্ধুদেরও চাকরি দিয়ে দেয় আর রাহাত মেইন হিসেবে কাজ করে। একদিন রাতে রাহাত রাইসাকে ফোন করে বলতাছে, জানি তুমি তো সব কিছু সাথে থেকেই করে দিলে, আর এখন এই টেন্ডারটা তোমার বাবার কাছ থেকে আমাকে পাইয়ে দাও না। না বাবা, আমার সেটা পারবো না। কেননা বাবা যদি তোমার কথা শোনে তাহলে আমাকে ভিসা ছাড়াই বগার ওপারে পাঠাবে। তুমি তো আমার বাবাকে চেনো না। তাহলে আমি কি আর আমার স্বপ্ন পূরণ করতে পারবো না? আমি কি বাবার কথার জবাব দিতে পারবো না? অবশ্যই পারবে, আর আমিও চাই তুমি সেটা করে দেখাও। শোনো, আমাকে কিছু করতে হবে না, তুমি টেন্ডার এইভাবে জমা দাও, বাকি সব আমি দেখছি। আমি বড্ড টেনশনে ছিলাম, যেটার হাত থেকে তুমি আমাকে বাঁচালে। বড্ড বেশি ভালোবাসি সোনা। আমিও। আর এই যে আমার কষ্টটার ফল কিন্তু সুন্দর হওয়া চাই, বুঝলে? অবশ্যই, তুমি পাশে থাকলে আমি সব করতে পারি। এভাবে ওরা কিছু সময় কথা বলে ফোন রেখে দেয়। পরের দিন রাহাত নাস্তা করে অফিসে চলে আসে এবং নিজের সাথে প্রজেক্ট তৈরি করে সেটা রাইসা কোম্পানিতে সাবমিট করার জন্য রেডি করে। রাহাত ওর বন্ধুদের বলছে, দোস্ত, তোরা দোয়া করিস আমি যেন এই প্রজেক্টটা পাই, আর যেভাবেই হোক এই প্রজেক্টটা আমাকে পেতেই হবে। আমার বিশ্বাস আছে তুই অবশ্যই পাবি, আর তোর সাথে ভাবি আছে সেই সব পথ দেখিয়ে দিবে। বন্ধু, ভাগ্য করে একটা গার্লফ্রেন্ড পাইছিস, হয়তো এমন মানুষ খুব কমই পাওয়া যায়। সত্যি আমি রাইসাকে পেয়ে ধন্য মনে করি। তবে আমি নিজেকে সার্থক সেদিনই মনে করব যেদিন আমি ওর বাবার কাছে গিয়ে ওকে আমার বাবার মেয়ের পুত্রবধূ করার দাবি করতে পারবো। তুই কোনো চিন্তা করিস না, আল্লাহ সেই ব্যবস্থা ও কোনো না কোনোভাবে ঠিকই করে দিবেন। কথায় আছে না, যার সাথে যার মিল তার সাথে তার জোড়া বাঁধবেই বাঁধবে। আচ্ছা, অনেক কথা বলে ফেললাম, তোরা থাক এই দিকটা সামলে নিস, আমি গিয়ে টেন্ডারটা জমা দিয়ে আসি, কেমন? ঠিক আছে, যা, তবে সাবধানে যাস, কেমন? ঠিক আছে, আর তোরাও সবাইকে নিয়ে সাবধানে কাজ করিস। রাহাত কথাটা বলেই সেখান থেকে চলে আসে। রাহাত একটা রিক্সা নিয়ে সোজা রাইসা গার্মেন্টসের হেড অফিসে চলে আসে। অফিসটা খুব বড় হওয়ায় নিরাপত্তা প্রহরীও বেশি রেখেছে। রাহাত গেট দিয়ে ঢুকতে নিলেই দারোয়ান বাধা প্রদান করে। কেননা তাদের ধারণা রাহাতের মতো মানুষ এই কোম্পানিতে কি করবে, কেননা এখানে সব বড় বড় কোম্পানি থেকে টেন্ডার জমা দেয়। রাহাত খুব করে বলে বুঝিয়েও যখন কোনো উপায় পাচ্ছিল না তখন রাইসাকে ফোন দেয়। রাইসা ওর বাবার সাথে অফিসে বসে একটা মিটিং করছিল বলে কলটা দেখেও রিসিভ করতে পারে না। রাহাত বারবার কল দেবার পরে রাইসা রাগী মুড নিয়ে কলটা রিসিভ করে বলে, দেখছোই যে আমি কলটা রিসিভ করতে পারছি না, তারপরে বারবার ফোন দিয়ে যাচ্ছ। তোমার মতো আমি কি শুধু বসে বসে খাই নাকি? আমাকে কাজ করতে হয়। আসলে আমার মনে ছিল না, আমি একটা বেকার ছেলে। আচ্ছা সরি, ভুল হয়ে গেছে। কিসের ভুল? হ্যাঁ, কিসের ভুল যেখানে তুমি এখনো কল কাটোনি? রাহাত আর কোনো কথা না বলে কষ্টে ভরা মনটা নিয়ে চলে আসতে যাবে এমন সময় পেছন থেকে একটা দারোয়ান ডেকে তার কাছে টেন্ডারের পেপার জমা দিয়ে যেতে বলে। সে জমা দিয়ে দিবে। রাহাতও আর কিছু না ভেবে কাগজপত্র তার কাছে দিয়ে চলে আসে, তাকে ধন্যবাদ জানিয়ে। রাহাতের মনটা ভীষণ খারাপ রাইসার ব্যবহারে। রাইসা আমাকে এত বড় কথা বলতে পারলো। আমি তো একটা দরকারের পরেই ওকে ফোন দিয়েছিলাম। থাক, আমার থেকে কি ওর কাজটাই বড় হয়ে গেল? আমি একটা সাহায্যের জন্যই তো কল দিয়েছিলাম। রাহাত কথাগুলো ভাবতে ভাবতে আবারও অফিসে চলে আসে। রাহাতকে এভাবে মন খারাপ করে আসতে দেখে ওর বন্ধুরা জিজ্ঞেস করে, কিরে বন্ধু, তোর আবার কি হলো? এভাবে মন খারাপ করে আসলি কেন? যেখানে গেলি তো ভালো মানুষ। রাহাত এবার চুপ করে না থেকে সেই ঘটনাটা সম্পূর্ণ খুলে বলে, যেটা শুনে ওর বন্ধু জাকারিয়া বলে, দেখ, ভাবি তো তোর সাথে এমন ব্যবহার করে না। হয়তো তার কাছে তার বাবা ছিল বা গুরুত্বপূর্ণ কাজ, বিজি ছিলেন। সে যাই হোক,
তুই টেন্ডারটা জমা দিয়েছিস তো নাকি, সেটা আগে বল। আমি জায়গা মতন দিতে পারিনি, ওই কোম্পানির সিকিউরিটির কাছে দিয়ে এসেছি, কেননা আমাকে ওই পোশাক নিয়ে ভেতরে যেতে দেয়নি। তাহলে বন্ধু এটা কনফার্ম আমরা ওই টেন্ডারটা পাচ্ছি না? পাবো কি না সেটা জানি না, তবে যদি আল্লাহ আমার কপালে লিখে রাখে তাহলে হয়তো পেলেও পেতে পারি। এভাবে ওরা অনেক কথা বলে। রাহাত অফিসের সব কাজ শেষ করে বাসায় চলে আসে। মাথাটা খুব করে ব্যথা করছে, তাই সোফাতে বসে ওর মাকে বলে, আম্মু আমাকে একটা কড়া করে কফি বানিয়ে এনে দিতে পারবা? মাথাটা না ভীষণ জ্বালাপোড়া করছে। বাবা তোর কি হয়েছে, এমন করতেছিস কেন? সকালে তো ভালোভাবে বাসা থেকে বেরিয়ে গেলি, এই কি তোর কপালে তো জ্বরে পুড়ে যাচ্ছে। রাহাতের মা রাহাতের কপালে হাত দিয়ে উপরের কথাটা বলে। রাহাতের এত জ্বর দেখে সেও ঘাবড়ে যায়। জোরে চিৎকার দিয়ে রাহাতের বাবাকে ডেকে বলে, রাহাত আব্বু তুমি কোথায়, তাড়াতাড়ি নিচে আসো। রাশিদা চৌধুরীর কথা শুনে রাহাতের বাবা তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে বলে, কি হয়েছে, এভাবে চিল্লিয়ে ডাকছো কেন? মনে হচ্ছে বাড়িতে ডাকাত পড়েছে। তার থেকেও বড়টা হয়েছে। আমি কি আর তোমাকে সাথে ডাকি? দেখে যাও রাহাতের গা জ্বরে পুড়ে যাচ্ছে। কি হলো এই অসময়ে আবার জ্বর কেন আসলো? তোমার ছেলে নিশ্চয় গিয়ে ওই রোদের মাঝে খেলাধুলা করেছে, না হলে বাইরে তো বৃষ্টিও নেই যে বৃষ্টিতে ভিজে জ্বর আনবে। তুমি একশের বেশি কথা বলো, এই জন্য আমার আর ভাল লাগে না। এদিকে ছেলে জ্বরে মরছে আর উনি আসছে মজা চড়াতে। যাও গিয়ে ডাক্তার খবর দাও। যাচ্ছি, মা ছেলে মিলে আমার জীবনটাকে একেবারে অতিষ্ঠ করে তুললো। রাহাতের বাবা কথাটা বলেই সেখান থেকে রুমে চলে আসে আর আলমারি থেকে ডাক্তারি পোশাকটা বের করে জ্বর পরিমাপ করার যন্ত্র নিয়ে নিচে আসে। রাহাতের বাবাকে দেখে আবারও মিসেস রাশিদা চৌধুরী বলে, তোমাকে আমি বলেছি ডাক্তার ডেকে আনতে, তাহলে তুমি এসব পরে আসলে কেন? তোমার কি মনে হয় ওর বাবা বিদেশে এমনি সেরা ডাক্তার ছিল? আমাকে সবাই এমনি সম্মান করত, ভালো ডাক্তার বলে জানতো। এত কথা না বলে দেখো তো কি অবস্থা এখন, আসছে বড় বড় কথা বলতে। তুমি দেখতে দিলে না, আমি ওকে দেখতে পারবো তাই না? সরো, ওকে চেক করে দেখি। রাহাতের বাবা কথাটা বলেই রাহাতের শরীরের তাপমাত্রা চেক করে দেখে সেই লেভেলের বেড়ে গেছে। তাই উনি বলে, রাহাতের মা, আগে ওর মাথায় পানি ঢালতে হবে, না হলে জ্বরের পরিমাণ আরও বেড়ে যাবে। আর আমি গিয়ে ওর জন্য ওষুধ নিয়ে আসছি। ফুলমতি আইতো, রাহাতের মাথায় পানি দিতে হবে। রাহাতের মায়ের কথা শুনে ফুলমতি এসে রাহাতের মাথায় পানি দিতে থাকে। বেশ কিছু সময় পানি ঢালবার পরে রাহাতের জ্বর কিছুটা হলেও কমে যায়। আর এইদিকে ওষুধ নিয়ে আসলেই কিছু খাইয়ে ওষুধ খাইয়ে দেয়। রাহাত বিছানায় শুয়ে আছে আর ওর মা মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। রাহাত রাইসার কথা ভাবতে ভাবতেই যেন শেষ। ওর যেন মাথায় আসছে না রাইসা ওর সাথে এমন ব্যবহার করেছে। আচ্ছা রাহাত, তুই একটা কথা বলতো, তোর কি হয়েছে যেটা হঠাৎ করে এভাবে জ্বর চলে আসলো? তুমি জানো রাইসা আজকে আমাকে কি বলেছে? আমি নাকি ওকে শুধু শুধু ডিস্টার্ব করি, আমি নাকি ওর কাজে বাধা দিই। রাইসা হয়তো কোনো কাজে বিজি ছিল, তাই হয়তো তোর সাথে এমন ব্যবহার করেছে। তবে চিন্তা করিস না, রাইসা তোকে ঠিকই ফোন দিয়ে খোঁজ নিবে, দেখিস। রাহাতের মা কথাটা বলতে না বলতেই রাহাতের পাশে থাকা ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে ভেসে আছে মাই লাভ দিয়ে সেভ করা নাম্বারটা। একের পর এক কল দিয়েই চলেছে রাইসা, তবুও রাহাত রিসিভ করছে না দেখে রাহাতের মা বলে, দেখ রাহাত, এভাবে রাগ করে থাকিস না। দেখ মেয়েটা কতবার তোকে ফোন দিয়ে যাচ্ছে, একবার কলটা রিসিভ করে কথা বলে দেখ কি বলে। না, আমি রিসিভ করব না। ও বলে আমি নাকি ওকে ফোন দিয়ে বিরক্ত করি। আরে বাবা, ফোন না ধরলে বুঝবি কি করে যে ও তোকে কেন এমন কথা বলেছে? মায়ের কথা না শুনে পারলই না রাহাত। তাই রাহাত ইচ্ছে না থাকা সত্ত্বেও কলটা রিসিভ করতে ওই পাশ থেকে বলে ওঠে, কি ব্যাপার, তোমার ফোন ধরতে এত সময় কেন লাগলো? নাকি আমি ফোন দিয়েছি সেটা দেখেও ধরছিলে না? কেন ফোন দিয়েছো? তখন না বলেই দিলে আমি তোমাকে বারবার ফোন দিয়ে বিরক্ত করি।
আরে বাবা, তুমি যখন ফোন দিয়েছিলে তখন আমি বাবার সাথে অফিসে বসে কাজ করছিলাম। এখন বাবা যদি তোমার সম্পর্কে জানতে পারতো তাহলে খবর করে ছাড়তো। তাই তো তোমাকে ওসব বলেছি, যেন বাবা বুঝতে পারে সেটা অপরিচিত নাম্বার। তাই বলে তুমি এভাবে বলবা? যেটা শোনার পর থেকে আমার শরীরে তাপমাত্রা বেড়ে গিয়েছে, জ্বর এসেছে। আমি তোমার চিন্তায় চিন্তায় শেষ প্রায়। হায় রে, একটু বুঝতেও চেষ্টা করলো না। আমি তোমার সাথে কেন অমন করতে পারি? তা কেন ফোন দিয়েছিলে তখন? হ্যাঁ, এখন বলে কী লাভ? তখন একটা কাজ ছিল তাই ফোন দিছিলাম। তুমি দূর দূর করে তাড়িয়ে দিছো ফোনের মাঝেই। সরি বাবু, আমি বুঝতে পারিনি তুমি এতটা কষ্ট পাবে। আচ্ছা, তোমার জ্বর এখন কেমন? এই তো একটু কমে গেছে মায়ের সেবা পেয়ে। আর বাবা গেছে ওষুধ আনার জন্য। দাঁড়াও, আমি আসতেছি। না না, তোমার এখন আসতে হবে না, প্রায় রাত হয়ে এসেছে। আর এখন আসলে তোমার বাবা মেনে নেবে না। রাহাত ওপরের কথাটা বলে, কারণ ও ভালো করেই জানে রাইসা বলেছে তো আসবেই, তাই মানা করে দেয়। কিন্তু রাইসা তো সোনার মতো মেয়ে না, তাই রাহাতের কোনো কথা না শুনেই ফোনটা কেটে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। মা, তুমি দেখছো আমি ওকে মানা করলাম, তারপরেও ও আসছে ওর বাবার চোখকে ফাঁকি দিয়ে। আসলে এই মেয়েটা তোকে খুব বেশি ভালোবাসে, তাই তো তোর সাথে সবসময় খুনসুটি করে থাকে। তুই কি জানিস এমন ছোট্ট ছোট্ট খুনসুটিগুলো ভালোবাসা বাড়ায়? মা, ও যে আমাকে ভালোবাসে সেটা তো আমিও জানি। তার জন্য তো আমাদের প্রেম ভালোবাসার থেকে ব্রেকআপ বেশি। তুই যেমন তোর প্রেম ও ঠিক তেমন। আচ্ছা তুই থাক, আমি গেলাম। আচ্ছা মা, ঠিক আছে, তুমি তাহলে যাও, আমি একটু ঘুমাই। আচ্ছা ঠিক আছে। রাহাতের মা কথাটা বলে সেখান থেকে চলে যায়। আর এইদিকে রাইসা 50 কিলোমিটার পথ অতিক্রম করে রাহাতের বাড়িতে এসে পৌঁছায়। রাইসা গাড়ি থেকে নামতেই রাহাতের বাবা সামনে পড়ে যায়, তাই তাকে সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। এই যে মা, ভালো আছি। তা তুমি কেমন আছো? আর বলিয়েন না, আপনার ছেলে আমাকে প্রায় সব সময় প্যারার মাঝেই রাখে। দেখেছেন ওর জ্বর হয়েছে আর আমাকে জানায়নি। রাইসার এমন কথা শুনে রাহাতের বাবা মনে মনে বলে ওঠে যে কথাটা রাইসার কান পর্যন্ত পৌঁছাতেই পারে না। আমার ছেলেটার জ্বর হবার পিছনে তোমার হাতটাই যে আছে সেটা কি আমি বুঝি না মনে করছো? আমার ছেলে তোমাকে না, বরং তুমি আমার ছেলেকে সবসময় ফেরার মাঝে রাখো। আচ্ছা রাইসা মা, তুমি তাহলে আগে গিয়ে আমার ছেলের সাথে দেখা করে আসো, কেমন? ঠিক আছে আঙ্কেল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, এখানে দাঁড়িয়ে পাশের বাসার আন্টির সাথে চোখাচোখি না করে ভিতরে আসেন, কেমন? রাইসা কথাটা বলেই তাড়াতাড়ি ভেতরে চলে যায়, কেননা এমন করে রাহাতের বাবার সাথে দুষ্টুমি করে রাইসা সেটা রাহাতের বাবাও ভালো করে জানে। এদিকে রাহাতের বাবা বলে, ফাজিল মেয়ে একটা, সব সময় আমার সাথে লেগে থাকবে, মনে হয় দুষ্টুমি ছাড়া কিছুই বোঝে না। এদিকে রাহাতের মা রাহাতের জন্য স্যুপ তৈরি করতেছে। বাইরে থেকে দেখেই আগে রাইসা রান্নাঘরে ঢুকে পড়ে। রাইসা রাহাতের মাকে জড়িয়ে ধরে বলে, কেমন আছো আন্টি? আর তোমার ফাজিল ছেলে কেমন আছে? এই তো আছি ভালো। আর আমার ছেলের এই অবস্থার পেছনে তোরই হাত আছে, তাই না? আচ্ছা, আমি বুঝি না তুই আমার ছেলেটার সাথে এমন কেন করিস? হ্যাঁ, এমন করতে যে তোমার মেয়ে প্রচুর ভাল লাগে, তাই আমি খুঁটিয়ে খুঁটিয়ে তোমার ছেলের সাথে এমন করি। হয়েছে, তুই একটু এখানে থাক, আমি একটু বাইরে থেকে আসি, কেমন? আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি এখানে আছি। রাইসা কথাটা শুনে রাহাতের মা মিসেস চৌধুরী বাইরে চলে আসে। আর এইদিকে রাইসা পাতিলে নাড়তে থাকে। কিছু সময় পরে বাইরে পানির খিলি মুখে দিতে দিতে রাইসাকে ডেকে বলে রাহাতের মা, রাইসা মা, আগুনটা একটু বেশি করে জ্বালিয়ে দিস তো। আন্টি, আমি আসার সময় দেখলাম আঙ্কেল পাশের বাসার আন্টির সাথে কেমন চোখে চোখ রেখে কথা বলছে। রাইসা মা, চুলায় আগুনটা জ্বালিয়ে দিতে বলেছি, আমার সংসারে না, বুঝলি? রাহাতের মায়ের কথা শুনে রাইসা একটু লজ্জা পেয়ে মাথা টোকা দেয়। এইদিকে কিছু সময় পরে স্যুপ নিয়ে রাইসা রাহাতের রুমে এসে বলে, এই যে আমার প্রেম রাজ্যের রাজা, আপনার এই অবস্থা কেন? হ্যাঁ, রাইসার কথা শুনে রাহাত মুখ তুলে রাইসার দিকে তাকিয়ে আস্তে করে বলে,
আমার এমন অবস্থা করে আবার জিজ্ঞেস করছো কেন আমার এই অবস্থা? হ্যাঁ, এটা কি কাটা ঘায়ে লবণ ছিটা দেওয়ার মতন হলো না বলো? তোমাকে এত ভালোবাসি বলেই তো এমন করি। দেখছো না, আমি তোমাকে দেখতে রাতেই ছুটে এসেছি। সেটা তো ভালোই করেছো, তবে সেটা বাসায় গেলে বুঝতে পারবে। যদি আঙ্কেল তোমাকে এত রাতে বাইরে থেকে যেতে দেখে। সেই ভয় নেই, কেননা তোমার জানটার মাথায় না বুদ্ধির কোনো কমতি নেই। আমি বাবাকে বলে এসেছি আজকে জান্নাতের জন্মদিন, তাই রাতে একটা অনুষ্ঠান হবে, আমারও আসতে লেট হবে। মা গো মা, আমার কলিজা পাখিটা এত বুদ্ধি নিয়ে ঘুমায় কি করে শুনি? আচ্ছা এখন বলো, তোমার টেন্ডার জমা দেওয়ার কি খবর? টেন্ডারটা কি তুমি পাবে নাকি আশা ছেড়ে দিতে হবে? জমা দিতে পারলে তাও আশাটুকু বাঁচিয়ে রাখতে পারতাম। জমাই তো দিতে পারিনি, তাহলে আশা বেঁচে থাকবে কি করে? কেননা তোমাদের কোম্পানির সিকিউরিটিগুলো ফাজিলের হাড্ডি। আমি এত এত করে বলার পরেও আমাকে এই পোশাকে ভেতরে যেতে দিল না, তাই তোমাকে সেটা জানানোর জন্য ফোন দিয়েছিলাম। শোনা গো, আমার খুব কষ্ট পেয়েছো তাই না? আচ্ছা তারপরে কাগজটা নিয়ে কি চলে এসেছো? না, এক সিকিউরিটি গার্ডের কাছে দিয়ে এসেছি। এখন সে যদি জমা দিয়ে থাকে তাহলে জমা হবে, না হলে তোমাদের কোম্পানির প্রতি আমার কোনো লোভ নেই। বাবা, শ্বশুরের কোম্পানির প্রতি লোভ নেই, এটা শুনতে কেমন একটা লাগে না? আমার তো শ্বশুর ওই সম্পদের প্রতি কোনো লোভ নাই। আমার তো লোভ হচ্ছে শ্বশুরমশাই ওই যে দামি সম্পদটার দিকে। রাহাত রাইসাকে বুকে জড়িয়ে ওপরে কথাটা বলে। রাইসাও রাহাতের কপালে একটা চুমু খেয়ে বলে, না অনেক হয়েছে, আর না, এবার লক্ষ্মী ছেলের মতো এই বাটির সবটুকু স্যুপ খেয়ে শেষ করো, তা আবার 5 মিনিটের মাঝে। আমার তো খাওয়ারও ইচ্ছে নাই, তবুও কেউ যদি তার নিজের হাতে আমাকে আদর করে খাইয়ে দিত তাহলে হয়তো খাওয়ার ইচ্ছেটা না থাকলেও আপনা আপনি খাওয়ার রুচি এসে যেত। রাহাতের কথা শুনে রাইসা একটা ভুবন ভোলানো হাসি দিয়ে খাওয়াতে শুরু করে। রাহাত পলকহীন দৃষ্টিতে রাইসার মুখের দিকে তাকিয়ে সুন্দর করে স্যুপ খাচ্ছে। ধীরে ধীরে খাওয়া শেষ করে রাইসা সবার থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসে। এভাবে ওদের ঝগড়া, রাগ, অভিমান প্রতিনিত্য তো চলতেই থাকে। একদিন রাহাত অফিসে বসে আছে, এমন সময় রাইসা কোম্পানি থেকে নোটিশ পাঠায় যে রাহাত টেন্ডারটা পেয়েছে আর তাকে ওই কোম্পানির এমডির সাথে দেখা করতে হবে, তাও আবার এক্ষুনি। তাই রাহাত খুশিতে আত্মহারা হয়ে ওর বন্ধুকে বলে, দোস্ত, আমাকে এইমাত্র নোটিশ পাঠিয়েছে ওই কোম্পানি থেকে, আমি নাকি টেন্ডারটা পেয়েছি। কংগ্রেস মাই ডিয়ার ফ্রেন্ড, দোয়া ও অনেক অনেক শুভকামনা রইল তোর জন্য। এভাবেই সত্য নিষ্ঠার সাথে ওপরে ওঠ। হ্যাঁ, আমরা এভাবে পরিশ্রম করলে অবশ্যই উপরে উঠতে পারবো। ভাবতে অবাক লাগছে, আমি 50 লক্ষ টাকার টেন্ডার পেয়েছি। তোরা থাক, আমাকে এক্ষুনি এমডি স্যারের কাছে দেখা করতে হবে। আর হ্যাঁ, এদিকটা রেখে রাখিস কেমন? আচ্ছা, তুই কোনো চিন্তা করিস না। রমজানের মাস চলছে, সবারও একটু হলেও কষ্ট হবে, তবু আমি তাদের বলে একটু কাজ বেশি করানোর চেষ্টা করব। আমি আগে ঘুরে আসি, তারপর এটা নিয়ে একটা কথা বলা যাবে না, কেমন? আচ্ছা, সেটাই ভালো হবে না, তুই আগে ঘুরে আয়। রাহাত আর কোনো কথা না বলে সেখান থেকে সোজা বেরিয়ে পড়ে। রাহাত আজকে অফিসে বাইক নিয়ে এসেছে, তাই বাইক নিয়েই চলে আসে ওই কোম্পানিতে। আজকে একটা কাগজ দেখালে কেউ আর ভেতরে যেতে দিতে মানা করে না। রাহাত খুশি মনে ভেতরে এসে একজনের থেকে এমডির রুমের কথাটা শুনে চলে আসে। রাহাত দরজার বাইরে দাঁড়িয়ে বলে, আসসালামু আলাইকুম স্যার, ভেতরে আসতে পারি? রাহাতের কথা শুনে মিস্টার আদনান সাহেব ফাইলের ওপর থেকে মুখটা তুলে চোখ থেকে চশমাটা খুলে সামনের দিকে তাকিয়ে বলে, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মিস্টার রাহাত, ভিতরে আসুন। ধন্যবাদ স্যার। বসুন। আর এত অল্প সময়ে এত সুন্দর পজিশনে আসলে কিভাবে? তোমাকে দেখে তো মনে হচ্ছে না তুমি ব্যবসার সাথে জড়িত ছিলে। আমি কোনো অকালেই ব্যবসার সাথে জড়িত ছিলাম না। আমার একটা পাগলি গার্লফ্রেন্ড আছে, সেও আমাকে গাইড করেছে। রাহাতের কথা শুনে আদনান সাহেবের পাশে বসে পেপারে মুখ লুকিয়ে থাকা মেয়েটা পেপারের পেছন থেকে মুখটা বের করতে রাহাত ভূত দেখার মতো চমকে যায়, কেননা রাইসা বসেছিল তার বাবার পাশে। রাইসা রাহাতের দিকে তাকিয়ে নখ দিয়ে নাকে ঘষা দিয়ে ঠিক করে বসে। এদিকে রাহাতকে উদ্দেশ্য করে বলে,
ও আচ্ছা, তাহলে তো বলতে গেলে তুমি চান কপালওয়ালা সুন্দর মনের একটা গার্লফ্রেন্ড পেয়েছো। আচ্ছা, আমি যে 50 লাখ টাকার টেন্ডারটা তোমাকে দিতে চাচ্ছি, তুমি কি ঠিকমতো অর্ডার ডেলিভারি দিতে পারবে? যদিও কোম্পানি ছোট হিসেবে তোমার কাজের কোয়ালিটি অনেক বেটার। স্যার, আপনি যদি একবার সুযোগ দিয়েই দেখেন, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। আশা করি আপনাকে নিরাশ করব না। ঠিক আছে, তোমাকে একটা সুযোগ দিচ্ছি, দয়া করে জীবনে অনেক বড় হও। তারপর রাহাত খুশি মনে কাগজে সাইন করে বাইরে চলে আসে। রাহাত গেটের বাইরে আসতে না আসতেই টুং করে ওর মোবাইলে একটা মেসেজ আসে। রাহাত মেসেজটা সিন করে দেখে সুন্দর করে লিখি, আমার বদনাম আমার বাবার কাছে, তাই না? তোমাকে হাতের কাছে পেয়ে নি, বোঝাবো মজা। আমি পাগলি, তাই না? রাহাত মেসেজটা পড়ে হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। অফিসে এসে সব কাজ করে সবুজ ও জাকারিয়াকে বলে, দোস্ত, ওরা আমাদের কাজ দিয়েছে এবং এই কোয়ালিটি অনুযায়ী আগামী 10 দিনের মাঝে এত পিচ মাল ডেলিভারি দিতে হবে। কিন্তু এত পিচ মাল কিভাবে ডেলিভারি দিবি বল? আমাদের এখানের শ্রমিক আছে খুব কম, তার উপরে রমজানের দিন। কিভাবে হবে? তবে আমি জানি এই কাজটা ভালোভাবে আমাদের শেষ করতে হবে। আর হ্যাঁ, আজকে থেকে কোম্পানি সবাইকে ইফতারি করানোর ব্যবস্থা করবি, আর সবাইকে 2 ঘন্টা করে ওভারটাইম করাবি। তবে আগের হাজিরার তুলনায় 500 টাকা ঘন্টায় বেশি পাবে। তোর মাথায় বুদ্ধি আছে বলতেই হবে। শ্রমিকদের সুবিধা দিলে তারা মালিকের জন্য নিজের জানটাও দিয়ে দিতে পারে, আর এ তো সামান্য কাজ। সেটাই। আমি তাদের সকল প্রকার সুবিধা দিতে রাজি আছি। তাদের তো আমার জন্য এইটুকু করতেই হবে। এভাবে রাহাত সবাইকে কিভাবে কি কাজ করতে হবে বুঝিয়ে দেয়। সবাই মন দিয়ে কাজ করে রাহাত যেমনটা চেয়েছিল তার থেকেও বেশি। রাহাতের কোম্পানি ধীরে ধীরে বেশ সুনাম অর্জন করতে থাকে। প্রথম প্রজেক্টটা খুব ভালোভাবে হ্যান্ডেল করে। এভাবে ধীরে ধীরে আরও বড় বড় টেন্ডার পেতে শুরু করে। রাহাত ওই কোম্পানির মালিকের থেকে কোম্পানিটা নিজের নামে কিনে নেয় আর নামকরণ করে মা বাবার দোয়া ফ্যাশন লিমিটেড। এখন রাহাত বেশ কয়েকটা গার্মেন্টস টেক্সটাইলের মালিক, যেটা আদৌ তার বাবা মা জানে না। একদিন সকালে খাবার সময়, তুই কি আমার কথা কানে নিবি না? তোকে কত করে বললাম একটা কাজ কর। কই, তুই তো কিছু করিস না। সেই সকালে ঘুরতে যাস আর রাতে আইসস। এমন করে কি জীবন চলবে নাকি? আমরা কি রাইসার বাবার কাছে তোর বিয়ের প্রস্তাব পাঠাতে পারবো নাকি? বাবা, আমি তো একটা ছোট চাকরি করি এখন। আমি আশা করি এটা দিয়ে তোমাদের মুখ উজ্জ্বল করতে পারবো। দেখো, তুই মুখ উজ্জ্বল করবি না ছাই, ওই গাদা। কোনো ছোট কাজ দিয়ে কি আর বড় হওয়া যায় নাকি? জীবনে বড় হতে হলে অবশ্যই বড় কিছু থেকেই শুরু করতে হয়। না বাবা, এটা ধরো না। কেননা উপরে উঠতে হলে অবশ্যই নিচে থেকে উপরে উঠতে হবে। কেননা কোনো কাজের গোড়াই যদি শক্ত না হয় তাহলে তার আগাও শক্ত হবে না। তুই আমাকে যে কোনোভাবেই হোক কোথার কাছে হারাবি সেটা ভালো করে জানি। তো যা ইচ্ছে তুই সেটাই কর। ইদানিং আমার থেকে তো আর টাকা নিচ্ছিস না গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে, সেটাই ভালো। আব্বু কিন্তু আমার সাথে পায়ে পা দিয়ে ঝগড়া করতে চাইছে। আমি কিন্তু রাহাত, থাম তো। আর এই যে, তুমি কি একটু চুপ করতে পারো না? ছেলেটার সাথে সবসময় এটা সেটা নিয়ে ঝগড়া না করলে কি তোমার চলে না? হ্যাঁ, তোমার ছেলেই তো আমাকে দিয়ে কথা বলায়, আমি কি আর এমনি এমনি বলি নাকি? হয়েছে, আর বলতে হবে না। এখন চুপচাপ খেয়ে আর নিজের মতো কাজে চলে যাও। এভাবে নানা কথাবার্তার মাঝে দিয়েই ওরা খাওয়া শেষ করে। রাহাত বাড়ি থেকে বেরিয়ে গ্যারেজ থেকে গাড়ি নিয়ে অফিসে চলে আসে। কিছু করে সবুজ আর জাকারিয়াকে বুঝি বেরিয়ে পড়ে রাইসার সাথে দেখা করতে। কেননা রাইসার সাথে এখন দেখা করতে পারছে না তেমন আগের মতো, তাই রাইসার আগে ফুলে আছে। রাইসা একটা বেঞ্চে বসে আছে আর রাহাত পেছন থেকে এসে, হায় মন পাখি, মন খারাপ করে বসে আছো কেন? তোমার সাথে তো কোনো কথাই নেই। তোমার মনে পড়ে আজকে কতদিন পরে আমার সাথে দেখা করছো? কতদিন আর হবে বলো? এই তো আমার মনে হয় 10 দিন পর। রাহাতের কথা শুনে রাইসা বসা থেকে দাঁড়িয়ে রাহাতের বুকে কিল ঘুষি দিতে দিতে বলে, 10টা দিন আমার কাছে 10 বছরের মতো মনে হয়েছে, আর তুমি বলছো 10 দিন? হ্যাঁ,
আসলে তুমি আর আমাকে আগের মতো ভালোবাসো না। আর ভালোবাসবে কি, তুমি তো এখন বড় লোক হয়ে গেছো। তুমি যদি এভাবে বলো তাহলে কি হবে বলো? তোমার বাপই তো আমাকে সবসময় প্যারার মাঝে রাখে, এটা করো ওটা করো, ওটা করো তো এটা করো। ব্যবসা করছো, এমন একটু কষ্ট তো করতেই হবে। যাই হোক, এবার কিন্তু আমাকে তোমার ঘরে নেবার জন্য বাবাকে বলতে হবে। আমি আর তোমাকে ছাড়া থাকতে পারছি না। আর কয়েকটা দিন অপেক্ষা করো, তারপরেই তোমাকে আমার ঘরে নিয়ে আসবো। মনে যেন থাকে, তুমি তো আবার একটু পরেই ভুলে যাবে। এভাবে ওরা আরও অনেক কথা বলে সেখান থেকে একটা রেস্টুরেন্টে চলে আসে। রাহাত আর রাইসা রেস্টুরেন্টে ঢুকেই তো অবাক, কেননা সামনের টেবিলে বসে খাবার খাচ্ছে সবুজ আর জান্নাত। সবুজ রাহাতকে দেখে বলে, দোস্ত, আসলে জান্নাতের সাথে ভালোই কয়েকদিন হলো দেখা করতে পারিনি, তো তাই একটু আজকে ওর সাথে ঘুরতে আইছি। সেটা তো আমি দেখতেই পাচ্ছি। তা একা একাই খাবে নাকি আমাদের কাউকে একটু ভাগ দিবি? তবে তোদের প্রেমে কমতি হলে দিতে হবে না। চাইছিস আমার প্রেমে ভাগ বসানোর জন্য? না হলে দেশে এত রেস্টুরেন্ট থাকতে তুই এখানে কেন আসবি? আমারও তো একই কথা, দেশে এত রেস্টুরেন্ট থাকতে তোরা কেন এখানেই আসতে গেলি? যাই হোক মামা, এত কথা বাড়িয়ে পেটের ক্ষুধা বাড়িয়ে লাভ নেই, তাই খাবার অর্ডার কর। রাহাতের কথা মতো সবুজ আরও খাবার অর্ডার করে। তারপর সবাই কথা বলে যে যার বাসায় চলে আসে। রাহাতের কোম্পানি ধীরে ধীরে দেশের উচ্চস্থান দখল করতে শুরু করে। রাহাতের কঠোর চেষ্টা আর শ্রমিকদের কঠোর পরিশ্রমের ফলে এখন রাহাতের কোম্পানি দেশের নাম্বার 1 ব্যবসায়ীদের তালিকায় 12 নম্বরে আছে। রাহাত বাড়ির গাড়ি সব করেছে, সেটা এখনও ওর বাবা মা জানে না, কেননা রাহাত ভালো একটা সময় দেখে তাদের চমকে দিবে তাই জানায়নি। একদিন রাতে খাবার খাওয়ার সময় রাহাত, আমি বলি কি, তোর বাবার তো টাকা পয়সা কমতি নেই, এখন সেই টাকা পয়সা খাওয়ার জন্য একটা মানুষকে এই বাড়িতে আনা কি উচিত না? তুমি কি বলছো মা? বাবা তো বলেছে সে আমাকে কানা করিয়েও দিবে না, তাহলে আমি আবার আরেকজনকে নিয়ে এসে খাওয়াবো কি? আমি জানি তোর জীবনে নিজের পায়ে দাঁড়াবার যোগ্যতা হবেও না, আর আমার বৌমার হাতে সেবা পাওয়া হবে না, তাই আমি চাই তোকে বিয়ে দেব। বৌমাকে না হয় আমি খাওয়াবো, তুই তো আর পারবি না। বাবা, তোমার কি মনে হয় আমি আমার পায়ে হাঁটি না, নাকি অন্য কারো পায়ে হাঁটি? আরে বাবা, দু পায়ে চলতে পারলেই হাঁটা বলে না, আমি জীবনে বড় হওয়ার কথা বলতেছি। ও, তার মানে আমি হাঁটতে পারি না। আবার এখন বলছো বড় হয়নি, এখনো সেই দুধ খাওয়া ছোট বাচ্চাটি আছে। রাশিদা, তোমার ছেলেকে বলো থামতে, ওর সাথে কথা বলে আমার মাথা ব্যথা হয়ে যাবে। আর রাহাত, শোন, আমি সিদ্ধান্ত নিয়েছি, তোর বিয়ের প্রস্তাব নিয়ে রায়সাদের বাড়িতে যাব। সেটা তোমার যা ভালো মনে হয় করো। রাহাত কথাটা বলেই সেখান থেকে খাবার না খেয়ে একটু লজ্জা পেয়ে চলে যায়। আর এদিকে মিসেস চৌধুরী ও মিস্টার চৌধুরী হাসাহাসি করে একে অপরকে বলতাছে, দেখছো রাহাতের মা, তোমার ছেলে মেয়েদের মতো কি রকম লজ্জা পেয়ে চলে গেল। আমি শাশুড়ি মায়ের থেকে শুনেছি তুমিও বিয়ের আগে এমন করেছিলে। তুমি দেখেছি গোপন খবর খুঁটে বের করে আমার ইজ্জতের ফালুদা করে ছাড়বে। আমি যেমন আমার ছেলে তেমনই যদি হয়, তাহলে আমি একজন প্রবাসী নামকরা ডাক্তার ছিলাম, সেটার পরেও তো তোমার ছেলে বেকারদের খাতা থেকে এখনো নিজের নামটাই সরাতে পারলো না। সেটা তো আল্লাহর ইচ্ছা। এভাবে ওরা অনেক কথা বলে। এদিকে রাহাত রুমে এসে সোজা রাইসার নাম্বারে কল দেয়। ফোনটা যেহেতু রাইসার হাতেই ছিল তাই রিসিভ করতে দেরি হলো না। আসসালামু আলাইকুম সোনা পাখি, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আমার মন পাখিটা কেমন আছে? আমিও ভালো আছি। তা জানাব, রাতের খাবার খেয়েছেন নাকি? কেন না বাবা, একটা কথা বলে লজ্জায় ফেলে দিয়েছিল। বাবা, আমার শ্বশুর মশাই তোমাকে কি এমন কথা শোনালো যে তুমি লজ্জায় একেবারে লাল হয়ে গেছিলে? সেই কথা শুনে তুমিও অনেক খুশি হবে, এমনকি খুশি ধরে রাখতে পারবে না। আমাকে একটা মিষ্টি করে পাপ্পিও দিতে পারো। আরে বাবা, আমি তোমাকে এমনিতেই মন ভরে পাপ্পি দিচ্ছি, সমস্যা নেই। তার আগে তো বলো বাবা কি বলেছে। আব্বু বলল তার এখন বৌমা দরকার, সে তার ছেলেকে বিয়ে দিতে চায়।
রাহাতের কথা শুনেই রাইসা ন্যাকা কান্না শুরু করে রাহাতকে বলে, হ্যাঁ, তুমি কি বলছো? তোমার বিয়ে দিলে আমার কি হবে? আমি তাহলে কাকে নিয়ে বাকি জীবন কাটাবো? হ্যাঁ, আরে গাধা, বাবা বলেছে তোমার আমার বিয়ের কথা, তোমার বাবাকে জানাবে। গাধা নই জান, গাধি। আর এটা আগে বললেই আমার চোখের পানি নষ্ট হতো না। আমার না খুব খুশি লাগছে। আর আমার টেনশনে কলিজা ফেটে যাচ্ছে। এত খুশির মাঝে তুমি আবার টেনশনকে কাছে আসতে কেন দিলা? সেটাই তো বুঝতে পারছি না। ব্যাপার কি সেটা বলো তো। তোমার বাবা যদি আমার আর তোমার বিয়ের কথা শুনে রাজি না হয়? আরে পাগল, আমার বাবা কেন মেনে নেবে না বলো? তোমার তো এখন তার মেয়েকে বিয়ে করার মতো যোগ্যতা হয়েইছে, রাজি না হবার মতো তো কিছুই দেখছি না আমি। তবু আমার ভীষণ ভয় করে। আর হ্যাঁ, আমার বাবা মা কিন্তু আমার সম্পর্কে এখনো কিছুই জানে না। তুমি কালকে আমার বাবা মাকে একটু সম্মান করিও, তোমাদের সবাই গেলে। এমনকি এমনিতেই বাবা কিন্তু বলে তুমি একটু বেশি দুষ্টু। সেইটা তোমাকে বলতে হবে না, আমি জানি তাদের সাথে কেমন ব্যবহার করতে হবে। আর তার মেয়ে একটু দুষ্টু তো হতেই হবে, তাই না? সে তোমরা বৌমা শাশুড়ি মিলে যা ইচ্ছে করো না, আমার কি। আচ্ছা, এখন তাহলে রাখি, একটা প্রজেক্টের কাজ করতে হবে। তোমার সাথে কথা না বললে আমি বুঝে থাকতে পারবো? তুমি কানে হেডফোন লাগিয়ে কাজ করো, আমি তোমার নিঃশ্বাসের শব্দ শুনি। তবুও ফোন কাটবে না বললাম। তোমাকে নিয়ে আর পারি না। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে চুপ করে থাকো, একটা কথাও কিন্তু বলবে না, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে বাবু, উম্মা। রাহাত কানে হেডফোন লাগিয়ে ফোনটা পাশে রেখে ল্যাপটপ দিয়ে কাজ করতে থাকে। কাজ করতে করতে ঘড়ির কাঁটা 3টে ছুঁই ছুঁই, সেই দিকে খেয়ালই নেই রাহাতের। কাজ শেষ করে ঘড়ির দিকে তাকিয়ে দেখে 4টা বাজে। তাই ফোনের দিকে তাকিয়ে দেখে রাইসা এখনও কল কাটেনি। রাইসা ঘুমিয়ে গেছে আর রাহাত রাইসার ভারী হওয়া নিঃশ্বাসে শব্দ শুনতে পাচ্ছে। পাগলি একটা, নিজেই বললো ঘুমাবে না, ঠিক নাক ডেকে ঘুমাচ্ছে। রাহাত হাসতে হাসতে কলটা না কেটেই সেও ঘুমিয়ে পড়ে। সকালে রাইসা ঘুমিয়ে আছে, জানালা দিয়ে বাইরের আলো এসে রাইসার শরীরে পড়ছে। সোনালি রোদের স্পর্শে যেন রাইসার ঘুমটা আরো মিষ্টি মনে হচ্ছে। রাইসা আরো কিছু সময় ঘুমিয়ে সেখান থেকে উঠে ফোনের দিকে তাকিয়ে দেখে এখনো কল কানেক্ট করছে আর রাহাত গরুর মতো নাক ডেকে ঘুমাচ্ছে। রাইসা ঠোঁটের কোণে হাসি এনে আস্তে করে বলে, গুড মর্নিং পাগল, এবার উঠে পড়ো। রাইসার কথা রাহাতের কান পর্যন্ত পৌঁছালোই না, কেন রাহাত যে গভীর ঘুমে আচ্ছন্ন। রাইসা আর রাহাতকে না ডেকে উঠে ওয়াশরুমে যায়। এদিকে সকালে সবুজ আর জাকারিয়া অফিসে এসে সবাইকে নতুন কাজ বুঝিয়ে দিয়ে তাদের কেবিনে বসে গল্প করতে থাকে। এমন সময় রাহাত ওদের ফোনে কল দেয়। রাহাতের কল দেখেই সবুজ রিসিভ করে। কি নবাব সাহেব, আপনার কি ঘুম হলো নাকি আরও ঘুমাতে হবে? এত ঘুম কেন তোর চোখে, বুঝলাম না। রাহাত সবুজের কথা শুনে ঘুমান্ত কণ্ঠ নিয়েই বলে, তোমরা তো সারাদিন রাত গার্লফ্রেন্ড নিয়েই পড়ে থাকো, তাই ঘুমাবে মাঝে শান্তি, তাই ঘুমের মাঝেও শান্তি আছে, সেটার খবরও রাখো না, কিন্তু আমাকে খবর রাখতে হয়। হয়েছে, আর বলতে হবে না। এখন বল, অফিসে না এসে আবার ফোন দিলি কেন? আরে বেটা, ফোন কি তোদের সাধে দিয়েছি নাকি? আজকে মা আর বাবা রাইসাদের বাড়িতে যাবে, তাই বলেছে তোদের 2 বান্দরকে সাথে নিয়েই যাবে। আরে বেটা, তুই এই খবরটা আরও আগে দিবি না? তাহলে অফিসে না এসে তোর বাড়িতেই চলে আসতাম। আচ্ছা থাম, আমরা এখনই চলে আসতেছি। আয়, আর কোনো ঝামেলা যেন আর না হয়, সেই দিকে খেয়াল করে আসিস, কেমন? আচ্ছা দোস্ত, ঠিক আছে। রাহাত ফোন কেটেই ফ্রেশ হয়ে নিচে চলে আসে। রাহাত যাবে না, কেননা রাহাতকে একটা মিটিংয়ে অ্যাটেন্ড করতে হবে আর মিটিংটা খুব জরুরি। রাহাত নাস্তা করে। মা, আমি সবুজ আর জাকারিয়াকে বলে দিছি ওরা আসতেছে, ওদেরকে সাথে নিয়ে তোমরা চলে যাও, আমি একটা কাজে যাব। আমি বুঝি না তোর এত কিসের কাজ? প্রতিটা দিন সকালে যাস আবার রাতে ফিরে আসিস। সত্যি করে একটা কথা বলতো রাহাত, তুই কোনো খারাপ কাজের সাথে জড়িত নেই তো? আবার বল। মা, তোমরা তোমাদের ছেলের উপর বিশ্বাস রাখতে পারো, আমি আর যাই করি না কেন কখনো তোমাদের বিশ্বাসের অমর্যাদা করব না। তবে সময় হলে ঠিকই জানতে পারবে আমি কোথায় যাই।
রাহাত কথাটা বলে রুমে চলে আসে আর আলমারি থেকে একটা ড্রেস বের করে গায়ে পরে একটা ফাইল নিয়ে চলে যায় সেই মিটিং এর উদ্দেশ্যে। আর এদিকে রাহাতের বাবা মা সবুজ আর জাকারিয়াকে সাথে নিয়ে রাইসাদের বাড়িতে চলে আসে। রাইসাদের বাড়ি দেখে তো রাহাতের বাবা অবাক, কেননা সে হয়তো অনেক দেশ ঘুরেছে কিন্তু কখনো এমন সুন্দর বাড়ি দেখেনি। ওরা বাড়ির ভিতরে আসতেই দেখে রাইসার বাবা বলে ওঠে, কি ব্যাপার, আপনারা কারা? আপনাদের তো মনে হচ্ছে না কখনো এর আগে দেখেছি। স্যার, উনি হলেন রাহাত সাহেবের বাবা, মিস্টার নূর হোসেন সাহেব। আর ওনাকে আপনি চিনতেন পারছেন না? উনি বিলেট ফেরত একজন নাম করা ডাক্তার। বাইরে ভালো ডাক্তার হওয়ার কারণে উনি কতবার পুরস্কার পেয়েছেন তার হিসাব নেই। আর নামকরা ডাক্তার হওয়ার সাথে আমার বাড়িতে আসার সম্পর্ক কি, সেটাই তো আমি বুঝতে পারছি না। স্যার, আপনাকে মনে হয় রাইসা কিছু বলেনি? না, এ ব্যাপারে রাইসা তো আমাকে কিছুই বলেনি। আচ্ছা দেখি, রাইসাকে ডেকে জিজ্ঞেস করে, এই রাইসা, রাইসা একটু এইদিকে আয় তো। হ্যাঁ বাবা, আসছি, তুমি একটু অপেক্ষা করো। রাইসা কথাটা বলে রুম থেকে তাড়াতাড়ি নিচে চলে আসে। রাহাতের বাবা আর বন্ধুদের দেখে বলে, আপনারা সবাই কেমন আছেন? আর আপনাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো আমাদের বাসায়? আমরা অনেক ভালো আছি। আর মা, আমাদের আসতে কোনো সমস্যাই হয়নি। তা মা, তুমি কেমন আছি সেটা বল আগে। এই তো আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আর বাবা, এনারা হলেন রাহাতের বাবা মা, যাদের কথা তোমাকে আমি বলেছিলাম। কিন্তু তুই তো বলেছিলি তোকে দেখার জন্য রাহাতের বাবা মা আসবে, কিন্তু এদের দেখে তো আমি চিনতেই পারিনি। আপনারা দাঁড়িয়ে কেন? বসেন। ধন্যবাদ। তা ভাইজান, আমরা এখানে কেন এসেছি সেটা হয়তো আপনার এতক্ষণে অজানা নেই। আমরা কি তাহলে কথা নিয়ে এগোতে পারি? না, কোনোভাবেই না, কারণ আগে খাবার খাবেন, পরে যত কথা আছে সব বসে বসে শুনবো। রাইসার বাবার কথা শুনে কেউ আর কিছু বলতে পারে না। তারপর সবাই বসে খাবার টেবিলে নানা রকমের খাবার দিয়ে যেন পুরো টেবিল ভরিয়ে ফেলেছে, আর কোনো জিনিসই যেন বাকি নেই। সবাই মজা করে খাওয়া শেষ করে সোফায় বসে কথা বাড়াতে থাকে। ভাইজান, এবার যদি আপনার অনুমতি হতো, আমি কথা সামনের দিকে নিয়ে যেতে চাই। হ্যাঁ হ্যাঁ, কেন নয়, বলেন আপনাদের কি বলার আছে, যেটা বলার জন্য সেই কখন থেকে ছটফট করতেছেন। রাইসা আপনাকে বলেছে কি না জানি না, তবে আমি বলছি, আমার ছেলে আর আপনার মেয়ে একে অপরকে ভীষণ ভালোবাসে। এখন আমি চাচ্ছি ওদের দুজনের ভালোবাসাকে পূর্ণতা দিতে। এই বিষয়ে আপনার মতামত কি? রাহাতের বাবার কথা শুনে মিস্টার আদনান সাহেব মেয়ের মুখের দিকে তাকিয়ে আস্তে করে বলে, দেখেন, মা মরা মেয়ে আমার, আমি ছোট থেকে খুব কষ্ট করে মানুষ করেছি ওকে, কখনো ওর পছন্দের বাইরে কাজ করিনি। আমার বিশ্বাস ও ছিল আমার মেয়ে, আর যাই করুক না কেন কখনো খারাপ কিছু করবে না। আজও ওর পছন্দের বাইরে যাব না। আসলে এই ছেলে মেয়েদের নিজেদের বেছে নেওয়াটাই উত্তম। আমি মনে করি আমার মা মরা মেয়েটা আপনার ঘরে সুখেই থাকবে। রাইসার বাবার কথা শুনে সবাই অনেক খুশি। এত সহজে রাহাতকে রাইসার বাবা মেনে নিবে সেটা কখনো কল্পনাও করেনি রাহাতের পরিবারের সবাই। আলহামদুলিল্লাহ ভাইজান, আমাকে চিন্তামুক্ত করলেন। আপনি যদি চান তো আমরা রাশিয়াকে খুব শীঘ্রই আমার ঘরে নিতে চাই বউ করে। আমি তো রাহাতকে ভালো করেই চিনি। রাহাত ছেলে হিসেবে খুবই ভালো আর পরিশ্রমী। এই বয়সে যে এতটা সুনাম অর্জন করেছে, এটাই তো অনেক কিছু। রাইসার বাবার কথা শুনে রাহাতের বাবা মা যেন কিছুই বুঝতেছে না। ওনারা একে অপরের দিকে তাকিয়ে কিছু একটা ভেবে বলে, ভাইজান, আমাদের জানা মতে আমার ছেলে তো কোনো কাজ করে না, তাহলে এত অল্প বয়সে দেশ সুনাম অর্জন করলো কি করে? আঙ্কেল, আন্টি, আপনাদের তো বলাই হয়নি, রাহাত এখন আর সেই আগের মতো টোটো কোম্পানি ম্যানেজার নেই, বরং সে এখন বলতে গেলে বেশ কয়েকটা কোম্পানির মালিক। বলতে গেলে আমার বন্ধু এখন দেশের টপ ধনীর। দোয়া ও ভালোবাসায় রাহাত একদিন টপ পজিশনে আসবে এবং নিজেকে কিং অফ বিজনেসম্যান রূপে সবার সামনে উপস্থিত করবে।
সবুজের কথা শুনে রাহাতের বাবা মা তো যেন আসমান থেকে পড়লো এমন অবস্থা। তাদের মাথায় যেন কিছুই ঢুকছে না। তারা বিশ্বাস করতেই পারছে না যে রাহাত কিভাবে এত বড় লোক হতে পারলো। রাহাতের বাবা বেশ আগ্রহ নিয়ে সবুজকে জিজ্ঞেস করে, আচ্ছা সবুজ, সত্যি করে একটা কথা বলতো, আমি রাহাতকে অনেকবার টাকা দিয়ে সেটা করে দিছি, কিন্তু ও সেটা ধরে রাখতে পারেনি। এখন তাহলে ওই টাকা পেলো কোথায়, আর ওই পজিশনে আসলো কিভাবে? আঙ্কেল, আসলে আপনি হয়তো আমার বন্ধুকে রূপা মনে করেন, কিন্তু প্রকৃতপক্ষে আমার বন্ধু তো হীরার থেকেও মূল্যবান। সেটা তো বুঝলাম, কিন্তু রাহাত ব্যবসা শুরুর জন্য টাকা কোথায় পেয়েছিল সেটাই তো আমি আজও বুঝে উঠতে পারছি না। রাহাতের বাবার কথা শুনে রাইসা তো ওদের দিকে তাকিয়ে থাকে, কেননা ও যে টাকা দিচ্ছে সেটা ওর বাবা এখনো জানে না। রাইসা সবুজকে চোখ ইশারায় বুঝিয়ে দেয় টাকার কথা ঘুরিয়ে দিতে। ব্যাস, সবুজ অল্পেতেই বুঝে যায়। আঙ্কেল, আমার মনে হয় এখন টাকা পয়সা কথা বাদ দিয়ে আমাদের রাহাত আর রাইসা ভাবির বিয়ে দিয়ে কথা বলাটা উত্তম। সেটাই। আচ্ছা ভাইজান, এখন বিয়ের দিন কবে ঠিক করবেন বলে মনে করেন? আপনি যেটা করবেন আমরা সেটাই রাজি আছি। দেখুন মিস্টার নূর হোসেন, রাইসা হলো আমার একমাত্র মেয়ে। হুট করেই তো বিয়ের কাজ সেরে ফেলতে পারি না। আমার তো অনেক আত্মীয় স্বজন আছে। বাজান, আপনার একদম খাঁটি কথা বলেছেন। আসলে বিয়ের কাজটা দ্রুত না করাই ভালো। এখন তাহলে কি করতে চান বলেন? আর কিছুদিন পরেই না হয় ওদের দুজনের বিয়ের কাজটা সেরে ফেলবো। আচ্ছা, আপনি যেটা ভালো মনে করেন সেটাই হবে। তবে আমরা বেশি দিন কিন্তু অপেক্ষা করতে পারবো না। রাইসা মামুনিকে ছাড়া আমাদের বাড়িটা পুরোই ফাঁকা ফাঁকা লাগবে। সেটা তো লাগবেই, মেয়েরা এমনই হয়। বাবার বাড়ি খালি করে স্বামীর বাড়িতে পড়ে থাকা খালি জায়গাটা পূর্ণ করে। এভাবে ওরা অনেক কথা বলে, তারপর সবার থেকে বিদায় নিয়ে চলে আসে। এদিকে রাইসা ওরা চলে যাবার পরপরই রাহাতকে কল দেয়। রাহাত একটা জরুরি মিটিংয়ে থাকার কারণে ফোন রিসিভ করতে পারে না। রাইসা গুনে গুনে 10 বার কল দিয়ে বিরক্ত হয়ে রাগ করেই ফোন দেওয়া বন্ধ করে। এদিকে বেশ কিছু সময় পরে রাহাত ফোনটা হাতে নিয়ে অবাক হয়ে যায়, কেননা রাইসা এতবার ফোন দিছে আর ও সেটা টেরই পায়নি। তাই রাহাত সঙ্গে সঙ্গে কল ব্যাক করে। রাইসা টানা 4 বার কল কেটে দেবার পরে রিসিভ করে ঝাঁঝালো কণ্ঠে বলে, কি ব্যাপার, আমার কল ধরার সময় তো তোমার নেই, তাহলে এখন আবার বারবার কল দিয়ে তোমার সময় নষ্ট কেন করছো? জান, বিশ্বাস করো আমি মিটিংয়ে ছিলাম, তাই কখন কল দিছো সেটাও বুঝতে পারিনি। ছাড়ো জান, এবারের মতন ক্ষমা করে দাও। তুমি জানো আমার কতটা কষ্ট হয়েছে শুধু তুমি ফোনটা রিসিভ করোনি বলে। আর ক্ষমা অবশ্যই করতাম, কিন্তু এখন করব না। ক্ষমা করতে এখন করবে না, এটার মানে তো কিছুই বুঝতে পারছি না। কেন আবার? তুমি তোমার বন্ধুদের পাঠিয়েছো অথচ নিজে আসোনি। এটা আমার কাছে কখনোই ভালো লাগেনি, বুঝেছো? আজকে তুমি তো জানোই আমি মিটিংয়ে থাকবো আজকে, তারপরেও কেন এটা বলছো? আর যাই হোক, আব্বু আম্মু যাওয়ার পরে কি বললো সেটা আগে বলো। বলবো না, আমি রাগ করছি। ওরে আমার সোনা পাখি রে। আচ্ছা, রাগ বিয়ের পরে করিও, আগে বলো কি হয়েছে। তুমি আমার একমাত্র বয়ফ্রেন্ড, তোমাকে কি আর ক্ষমা না করে পারা যায়? আব্বু রাজি হয়েছে, আর বিয়ে কিছুদিন পরে হবে। আলহামদুলিল্লাহ। আমি খুব চিন্তায় ছিলাম তোমার বাবা আমাদের সম্পর্কটা মানে কি না মানে। এবার তোকে রাগ করতে পারে সেটা আমার বাড়িতে এনে দেখাবো। তোমাকে দেখানোর জন্যই তো আমি রাগ করব, না হলে রাগ করে আমার কি লাভ? এভাবে ওরা আরো অনেক সময় কথা বলে কল কেটে দেয়। রাহাত বাড়িতে আসতে ওর বাবা বলে ওঠে, তুই এত বড় একটা কথা আমাদের থেকে লুকিয়ে রেখেছিস। তুই জানিস এই কথাটা শোনার জন্য আমি কত কি করেছি? আসলে আমি তোমাদের সারপ্রাইজ করতে চেয়েছিলাম, যেটা তোমরা আগেই জেনে গেলে। আসলে আমি তোকে যেমনটা ভাবতাম তুই সেরকম না, তার থেকেও বেশি কিছু। দোয়া করি বাবা তুমি আরো বড় হয়ে 10-এর কাছে দামটা অর্জন কর। তোমাদের দোয়া আমার সাথে থাকলে আমি সবকিছুই করতে পারবো। আমাদের দোয়া সবসময় তোর সাথে আছে। আর বাবা শোন, তোর এই রাইসার বিয়ে কিছুদিনের পরে হবে, সেটা রাইসার বাবার ইচ্ছা। সেটা তোমরা যা ভালো মনে করো সেটাই করো, আমার কোনো কথা নেই এতে। আচ্ছা ঠিক আছে, যা গিয়ে রেস্ট নে। সারাদিন কোথায় না কোথায় আর থাকিস। এভাবে আরো অনেক কথা বলে সেখান থেকে রাহাতের রুমে চলে যায়।
রাতে রাহাত শুয়ে আছে এমন সময় পাশে থাকা ফোনটা বেজে ওঠে। রাহাত ফোনটা হাতে নিয়ে দেখে জাকারিয়া কল দিচ্ছে, তাই তাড়াতাড়ি রিসিভ করে। হ্যাঁ দোস্ত, বল কেন কল দিবি? রাহাত, এদিকে কাম তো একটা ঘুইটা গেছে। কি কাম ঘইটা গেছে সেটাই তো আমি বুঝতে পারছি না, একটু খুলে বল তো আসলে কি হয়েছে। সবুজের সাথে জান্নাতের কি যেন হয়েছে। জান্নাত সবুজের সাথে কথা বলছে না দেখে বেচারা একদম ভেঙে পড়েছে। কখন যেন কি করে বসে সে জানে। কি বলিস? দাঁড়া আমি দেখি ওর কি হয়েছে। আচ্ছা দেখ, ও কিন্তু এমনিতেই খুব ইমোশনাল। একটা ছেলে কখন কি করে বসে সেটা ভাবা যায় না। সেটাই তো চিন্তার বিষয়। রাহাত কথাটা বলেই কলটা কেটে সবুজের নাম্বারে ফোন দেয়। এদিকে বেচারা সবুজ মেয়েদের মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না করতেছে। রাহাতের নাম্বার দেখে কল রিসিভ করে। দোস্ত, আমি তো পুরাই শেষ। কিরে, তুই এভাবে মেয়েদের মতো কান্না করছিস কেন? দোস্ত, কান্না না করে কি আর কোনো উপায় আছে? জান্নাত আমার সাথে কোনো কথাই বলছে না। আমি ফোন দিলেও আবার হুমকি দিচ্ছে আমি বেশি বিরক্ত করলে নাকি ও নিজের ক্ষতি করে আসবে। আরে বেটা, গার্লফ্রেন্ড রাগ করেছে সেটা ভালো কথা, তুই ভালোবাসা দিয়ে তার রাগ না ভাঙিয়ে এভাবে কান্না করছিস কেন সেটাই তো বুঝতে পারলাম না। জান্নাত এখন কথা বলছে না তো কি হয়েছে? কিছু সময় পরে তো ঠিকই বলবেনি। না বন্ধু, আমি ও রাগ চিনি। ও আমার সাথে আসলেই কথা বলবে না। তুই একটু দেখ না কিছু করতে পারিস নাকি। আমি ওর সাথে কথা না বললে থাকতেই পারবো না। মেয়েদের মতন এভাবে কান্না না করে একটু শান্ত হ, আমি দেখছি কি করা যায়। আচ্ছা দেখ একটু তাড়াতাড়ি। রাহাত কল কেটে তাড়াতাড়ি রাইসাকে কল দেয়। এদিকে রাইসা কিছু সময় আগে রাহাতের সাথে কথা বলেছে, তাই এখন আর বলে না, দেখি ঘুমানোর পরিকল্পনা করছে। এমন সময় মোবাইলে রাহাতের নাম্বার দেখে ফোনটা রিসিভ করে। কি ব্যাপার সোনা, একটু আগে তো কথা বললা যে ঘুমাবা, তা এখন আবার যে কল দিলা? ঘুমানোর কি আর সুযোগ আছে নাকি? আমি যেই প্যারার মাঝে পড়েছি তুমি শুনলে অবাক হয়ে যাবে। কি হয়েছে একটু খুলে তো বলো। একটু আগেই তো ভালোভাবে কথা বললে, এখন আবার কি হলো? আরে বলো না, আমার বন্ধু সবুজ আছে না, ও মেয়েদের মতন ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। বেচারার কান্না দেখি কি আর সহ্য হয় বলো? কান্না করছে, এটা ভালো কথা। তার বউ কানবে সেটা সে আগেই এগিয়ে দিচ্ছে। মজা বাদ দিয়ে তোমার বান্ধবীকে ফোন করে বলো আমার বন্ধু কিন্তু তার সাথে কথা না বলে পরে চলে যাবে। কি বলো, সবুজ ভাইয়ের সাথে আবার জান্নাতের কি হলো? আচ্ছা দাঁড়াও, আমি বলছি। ওর এত বড় সাহস আমার দেবরকে কষ্ট দেয়? তাড়াতাড়ি বলো, না হলে আমার বন্ধু গেল বলে। আচ্ছা আমি দেখছি। রাইসা কথাটা বলেই ফোনটা কেটে দিয়ে জান্নাতের নাম্বারে কল দেয়। প্রাণপ্রিয় বান্ধবীর নাম্বার দেখে রিসিভ করে, আর কলটা রিসিভ করার সাথে সাথেই রাইসা ঝাড়ি দিয়ে বলে, ওই শাকচুনি, তোর এত বড় সাহস আমার দেবরকে কষ্ট দিস? হ্যাঁ, বেচারা তোর সাথে কথা বলতে না পেরে মেয়েদের মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না করে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। কাদুকা, তাতে আমার কি? এই আমার সাথে বাটপারি করে, এবার দেখুক আমার সাথে বাটপারি করার ফল কি। ওই শাকচুনি, তুই তোর বয়ফ্রেন্ডকে কষ্ট দিবি ভালো কথা, কিন্তু কথা হলো গিয়ে আমার হবু বরকে কষ্ট কেন দিবি? আমি তো রাহাত ভাইয়ার সাথেই কথা বলি না, তাহলে কষ্ট আবার কেমন দিলাম? একটু বুঝিয়ে বলতো। তোর জন্য সবুজ ভাই কষ্ট পাচ্ছে, আর তার বন্ধু তো আমার হবু বর, তাই সেও তার বন্ধুর কষ্টের ভাগিদার হচ্ছে। তুই এখনই সব ঠিক করে নে, প্রেম করলে একটু এমন হবেই। সত্যি কি আমার জন্য কান্না করছে? আরে মেরে দোস্ত, তুই কথা বলে তো আমার ঘুম পাইছে, ঘুমাইলাম। রাইসা ওপরের কথা বলেই ফোনটা কেটে দিয়ে ঘুমের রাজ্যে হারিয়ে যায়। এদিকে জান্নাত সবুজের সাথে কথা বলে সবকিছু ঠিক করে নেয়। দেখতে দেখতে রাতটা পার হয়ে সকাল হয়। রাহাত খাবার টেবিলে বসে নাস্তা করছে, এমন সময় ওর মা বলে ওঠে, রাহাত, আজকে একটু রাইসাকে নিয়ে আমাদের বাড়িতে আসিস তো। আমি আজকে ওর পছন্দের বিরিয়ানি সহ আরো অনেক কিছু রান্না করব। আমি এখন আনতে যাব কেন? তুমি ওকে ফোন করে বলো, দেখবে এক্ষুনি নাচতে নাচতে চলে আসবে তোমার কাছে। সেটা তো তোর থেকে আমি বেশি জানি, কিন্তু বাপজান, আমি তো চাই না আমার বৌমা একা একা আমার বাড়িতে আসুক। মা, আমি খুব ভালো করেই বুঝে গেছি, তুমি একবার যখন বলেছ তখন আমার ওকে আনতে যেতেই হবে, না হলে তুমি মেনে নিবে না। ইস বাবা, তোর এখন অনেক বুদ্ধি হয়েছে।
খুব বুঝতে শিখেছিস। এখন কথা না বলে তাড়াতাড়ি গিয়ে আমার লক্ষ্মী বৌমাকে নিয়ে আয়। যাচ্ছি, তবে আমার অফিসে একটা কাজ আছে, সেটা শেষ করে ওকে নিয়ে আসবো। এর আগে কিন্তু পারবো না। আচ্ছা তুই তাহলে তাড়াতাড়ি যা, আমিও রান্নাঘরে চলে গেলাম, কেমন? রাহাতের মা কথাটা শেষ করে যেই না রান্নাঘরের দিকে পা বাড়াবে অমনি সিঁড়ি দিয়ে নামতে নামতে রাহাতের বাবা বলে ওঠে, কি ব্যাপার রাহাতের মা, তোমাকে আজকে এত খুশি খুশি কেন লাগতেছে? আর তুমি এখন রান্না করতেই বা কেন যাচ্ছ? আর বলিও না, আমার হঠাৎ মনে হলো আজকে রাইসাকে এখানে নিয়ে আসলে ভালো হবে, আর আমি ওর জন্য ওর পছন্দের খাবারও তৈরি করলাম। ভালোই হবে, ফাজিল মেয়েটা আমাদের বাড়িতে আসলে পুরো বাড়ি মাথায় তুলে রাখবে। তা আমি কি ওকে আনতে যাব নাকি? বাবা, রাইসার মা দেখছি নেই তো, বেআইন বাড়িতে যাবার জন্য উঠে পড়ে লেগেছ। আর বেআইন বেঁচে থাকলে না জানি কি করতে। আমি জানি তুমি এই কথাটা বলে যাও, আমি যাবই না। এই রাহাত, তুই গিয়ে রাইসাকে নিয়ে আয়, ও একা আসলে সবাইকে কি বলবে। আচ্ছা আমি যাচ্ছি, তোমাদের কোনো চিন্তা করতে হবে না। রাহাত কথাটা বলেই সেখান থেকে গাড়ি নিয়ে সোজা অফিসে চলে আসে। অফিসের কাজ শেষ করতে করতেই 11টা বেজে যায়। রাহাত কেবিনে বসে রাইসার নাম্বারে কল দিতেই রাইসা কলটা রিসিভ করে। আসসালামু আলাইকুম জানু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তা তুমি কেমন আছো? তোমার এত এত ভালোবাসা পেয়েও ভালো না থেকে কি আর উপায় আছে বলো? সেও কথা। আচ্ছা একটা কথা বলতেই ফোন করেছি, তুমি এখন কি শাড়ি পরে আমার অফিসে চলে আসো? রাহাতের কথা শুনে রাইসা অনেকটাই অবাক হয়ে যায়, আর অবাক হয়েই জিজ্ঞেস করে, কেন কেন আমি এখন তোমার অফিসে চলে আসবো কেন? আরে বাবা, তোমাকে নিয়ে আমি হোটেলে যাব ডেট করতে, তাই আসতে বলছি, আসো। কি বললে? হ্যাঁ, মেয়েরা একদম বালি চাপা দিয়ে দেবো কিন্তু। হ্যাঁ, আরে আমি মজা করলাম, আসলে আম্মু বলছে তোমাকে নিয়ে বাসায় যেতে, আর আমি তো অফিসে কাজ করি, তোমার বাসায় যাওয়ারও সময় পাই না। তাই ম্যাডাম, আপনি আমার অফিসেই চলে আসেন, আমি আর আপনি একসঙ্গে বাড়িতে যাব। আর একসঙ্গে না গেলে আমার কপালে শনি আছে। আচ্ছা বাবা, আসছি। এই কথাটা আগেই বললেই তো হতো, তাই না? আমি ডেটের কথা শুনেই তো ভয় পেয়ে গেছিলাম। আরে ভয় পেতে হবে না, চলে আসো জলদি করে। এভাবে ওরা আরো কিছু কথা বলে ফোন রেখে দেয়। রাইসা রেডি হয়ে রাহাতের পছন্দের শাড়ি পরে আয়নার সামনে দাঁড়িয়ে কপাল ছোট করে একটা টিপ দেয়, যেটা রাইসার সৌন্দর্যকে আরো 1000 গুণ বাড়িয়ে দেয়। রাইসা রুম থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নামতেই ওর বাবা বলে, কিরে মা, তুই এখন আবার শাড়ি পরে সেজেগুজে কোথায় যাচ্ছিস? আজকে তো কোথাও যাওয়ার প্রোগ্রামও নাই তোর। আব্বু শাশুড়ি মা যেতে বলেছে, এখন আমি কি তার কথা ফেলতে পারি বলো? ও আচ্ছা, তাহলে যা, গিয়ে ঘুরে আসে। তারা আসলেই অনেক ভালো মনের মানুষ। দেখে শুনে যাইস কিন্তু, আর পারলে রাহাতকে ডেকে সঙ্গে যাইস। আব্বু, আমি তোমার মেয়ে জামাইয়ের অফিসে গিয়ে ওর সাথে যাব, ফোন করে বলেছে। তুমি দুপুরে খেয়ে নিও, কেমন? ঠিক আছে, তুইও সাবধানে যাইস, কেমন? আচ্ছা বাবা, ঠিক আছে। রাইসা বাড়ি থেকে বেরিয়ে একটা রিক্সা নিয়ে সোজা রাহাতের অফিসে চলে আসে। রাইসাকে যেহেতু সবাই চেনে সেহেতু কোনো অসুবিধাই হলো না। রাইসা রাহাতের কেবিনে ঢোকার আগেই জাকারিয়ার সাথে দেখা হয়। আরে ভাবি, আপনি কখন আসলেন? আর রাহাত কি জানে আপনি এখানে এসেছেন? জানে। আর আমি এই তো বাসার উপরেই আছি। তা ভাইয়া, আপনার বন্ধু কোথায়? রাহাত ওর ডেস্কে বসে কাজ করছে, দেখেন। আর ভাবি, আপনাকে এই শাড়িতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। অনেক অনেক ধন্যবাদ দেবরজি। রাইসা আর কোনো কথা না বলে সোজা রাহাতের রুমের সামনে এসে আস্তে করে বলে, এই যে স্যার, আমি কি ভিতরে আসতে পারি? রাহাত ফাইল দেখছিল, ঠিক তখনই রাইসার কণ্ঠ শুনতে পায় আর মাথা তুলে বলে, আমার রুমে প্রবেশ করতে আপনার বুঝি অনুমতি লাগে? আসো, ভেতরে আসো। অনুমতি নিতে হবে না আবার? তুমি কত বড় বাপের মানুষ, তা এখনো বসে আছো যে? আমার তো আর তর্স হয়েছে না শাশুড়ি মায়ের কাছে যাইতে। চলো, তার আগে তুমি আমার অফিসে আসো, অন্তত কিছু একটা মুখে দিয়ে যাও। এখন কিছুই খাবো না, তবে একটা জিনিস দিলে খেতে পারি। রাইসা রাহাতের দিকে এগিয়ে আসতে আসতে দুষ্টু হাসি দিয়ে উপরে কথাটা বলে। রাইসা রাহাতের কাছে আসতেই রাহাত টান দিয়ে রাইসার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। পাক্কা 10 মিনিট পরে ছাড়ে। কি ম্যাডাম, মিষ্টি কি ঠিক আছে তো? দুষ্টু একটা। আচ্ছা এখন চলো।
চলো তাহলে। তারপরে রাহাত ওর বন্ধুদের সবাইকে বলে রাইসাকে নিয়ে বাড়িতে চলে আসে। রাইসা গাড়ি থেকে নেমেই এক দৌড়ে ভেতরে চলে আসে। বাড়ির ভেতরে কাউকে না দেখে বলে, শাশুমা কোথায় তুমি? এই তো মা, আমি রান্নাঘরে আছি, এখানে আয় তোকে একটু দেখি। রাইসা ওর শাশুড়ি কথা শুনে রান্নাঘরে চলে আসে। রাহাতের মা রাইসাকে দেখেই বলে, আরে বাহ, শাড়িতে তো আমার মিষ্টি মামুনিটাকে খুব সুন্দর লাগছে। তা আজকে আমার ছেলেকে পাগল করেছিস তো নাকি? তুমিও না, কি যে বলো না। থাক, আর লজ্জায় লাল হতে হবে না। তুই রাহাতের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে, তোর জন্য তোর পছন্দের খাবার নিয়ে আসছি। আম্মু, আমি রান্না করি, তুমি একটু বসে বসে টিভিতে সিরিয়াল দেখো। শোন পাগলি, মেয়ের কথা, ওই তোকে এখানে এনেছি বসে থাকার জন্য, কাজ করার জন্য না, বুঝেছিস? তাই যেটা বললাম সেটা কর। রাইসা ও শাশুড়ি মায়ের সাথে কথায় না পেরে কি আর করা, সেখান থেকে রুমে এসে ফ্রেশ হয়ে আয়নার সামনে বসে নিজেকে পরিপাটি করে। পেছন থেকে রাহাত বলে, এত সেজে আর কোনো লাভ নেই, পাগল তো আমাকে করেই রাখছো, এখন এই পাগল শুধু তোমাকে দেখবে। দেখো এখন কিন্তু একদম দুষ্টুমি করবে না, সবাই খারাপ বলবে। শোনো জান পাখি, আমি কি এমন নাকি যে তোমাকে অন্যদের কাছে ছোট করব? রাহাত কথাটা বলেই কাছে এসে রাইসার গালে একটা কামড় দিয়ে দৌড়ে ওয়াশরুমে চলে যায়। যেটা দেখে রাইসা হাসতে হাসতে বলে, পাগল একটা, সবসময় মনে হয় মাথায় দুষ্টুমি ঘুরপাক খায়। এভাবে অনেকটা সময় পার হয়ে যায়, সবাই টেবিলে বসে খাওয়ার জন্য। রাহাতের মা রাইসাকে ওর পছন্দের খাবার দিচ্ছে আর রাইসা তৃপ্তি সহকারে খাচ্ছে। খাওয়া শেষ করে আরো কিছু সময় কাটিয়ে রাইসা বলে, আম্মু, আকাশে সূর্যের আলো নিভে গিয়ে দেখো অন্ধকার হয়ে আসছে। এখন আমাকে বাসায় যেতে হবে, না হলে বাবা আবার চিন্তা করবে। হে কি মা, তুই চলে যাবি মানে? তুই আজকে আমার কাছে থাকবি? না মা, আজকে থাকতে পারবো না, বাবা বাসায় একা। তোমরা তো জানোই বাবা আমাকে ছাড়া খাবার খায় না। সেটা ঠিক আছে, বিয়ের আগে এখানে থাকলে সবাই আমার বৌমাকে খারাপ বলবে, আর আমি চাই না আমার মিষ্টি মায়ের উপরে চরিত্রের কথা উঠুক। সেটাও তো ঠিক। আচ্ছা রাহাত, তুই তাহলে রাইসা মামনিকে নিয়ে ওদের বাসায় রেখে আয়। মা, ওকে একবারে রেখে দাও, এত আনা নেওয়া করতে পারবো না আমি। আমি কি নদীতে নৌকা বইছি নাকি যে একবার এই পারে নিয়ে আসবো তো আরেকবার ওই পারে রেখে আসবো? সে ব্যবস্থা করতেছি, তুই আগে ওকে বাড়িতে পৌঁছে দিয়ে আয়, কেমন? রাহাত আর কোনো কথা না বলে রাইসাকে নিয়ে ওদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। অনেকটা সময় পরে ওদের বাড়িতে চলে আসে। রাইসা গাড়ি থেকে নামে। বাবু আসো, ভিতরে এসে ঘুরে যাও। না, যাব না, তুমি যাও। আমি চলে আসলাম দেখে তুমি রাগ করেছো তাই না? তুমি ভাবো, বিয়ের আগে আমি তোমার বাসায় থাকলে সবাই কি বলবে? কি বলবে? আমার বউ আমার বাসায় যে থাকবে না তো কার বাসায় থাকবে আর কোথায় থাকবে? আরে বুদ্ধু, আগে তো আমাকে তোমার বউ করে ঘরে নিয়ে যাও, তারপরে তো সবসময় তোমার কাছেই থাকবো, আর তখন তোমার যা মন চায় সেটাই করতে পারবে, বুঝেছো? না, বুঝিনি, আমার মাথায় ঢুকছে না। রাইসা এবার রাহাতের গালে একটা কিস দিয়ে ভেতরে যেতে যেতে বলে, এবার ঠিক বুঝেছো তাই না? রাহাতও আর সেখানে দেরি না করে সোজা বাসায় চলে আসে। ব্যাস এভাবেই কাটতে থাকে ওদের দিন। দেখতে দেখতে রাইসা আর রাহাতের বিয়েটাও হয়ে যায়। এখন রাহাত দেশের নামকরা একজন বিজনেসম্যান। একদিন সকালে রাহাতের বাবা রাহাতকে জিজ্ঞেস করে, আচ্ছা রাহাত, আমি একটা জিনিস চিন্তা করে এখন রাতে ঘুমাতে পারি না। আমি এত চেষ্টা করেও তোকে সাফল্যের পথে নিয়ে যেতে পারিনি, কিন্তু তুই হঠাৎ কীভাবে এই পর্যায়ে এসে পৌঁছালি? বাবা, তোমার এই কথার জন্য রাতের ঘুম হচ্ছে না। আচ্ছা শোনো, তাহলে তুমি তো আমাকে কখনো যোগ্য মনে করতে না, তাই আমি ব্যাংক থেকে লোন নিতে যাই, কিন্তু আমাদের কোনো ব্যাংক লোন দেয় না। পরে আমাকে রাইসা 10 লক্ষ টাকা দেয় ব্যবসা করতে। ব্যাস সেই টাকা দিয়ে আজ আমি এই পর্যায়ে পৌঁছে গেছি। বলতে পারো আমার সব কিছু রাইসারই। রাহাতের কথা শুনে ওর বাবা মা তো অবাক। আর অবাক হবেই না কেন, যেখানে মেয়েরাই ছেলেদের টাকায় ফুর্তি করতে ভালোবাসে সেখানে রাইসা দিয়েছে রাহাতকে টাকা। তবে তারা অনেক খুশি যে এত সুন্দর মনের মেয়েকে ছেলের বউ হিসেবে পেয়েছে। রাইসা এত বড়লোক হওয়া সত্ত্বেও নেই কোনো অহংকার। রাইসা, জানিস তুই যখন আমাকে আঙ্কেল আঙ্কেল বলে পাগল করে দিতি তখন আমার খুব বিরক্ত লাগলো, পরে আমার খুব ভালো লাগতো তোর দুষ্টুমিগুলো দেখে। সত্যি
তোকে আমার ছেলের বউ করবে, আমরা গর্বিত। বাবা, আমি হয়তো কোনো পুণ্যের কাজ করেছিলাম, তাই তো তোমাদের মতো এত ভালো মনের মানুষদের আপন করে পেয়েছি। আমাকে কখনো মেয়ের স্থান থেকে দাসের স্থান তো দেবে না বলো? রাইসার এমন কথা শুনে সবাই একটু হলেও অবাক হয়ে যায়। আর অবাক হবেই না কেন, তাই না? তাই ওর শাশুড়ি মা বলে, দেখ রাইসা, তোর থাম। আমার মেয়ে হিসেবে আমার বুকে হয়েছে, আর সেখানেই থাকবি তুই। আমি হয়তো তোর মায়ের অভাব পূরণ করতে পারবো না, তবে চেষ্টা কোনো কমতি রাখবো না। রাইসা এমন কথা শুনে খুশিতে যেন আত্মহারা। একটা মেয়ে এত ভালো শ্বশুর শাশুড়ি আর জামাই পেলে জীবনে বেঁচে থাকতে আর কি লাগে। তার জীবন এমনিতেই পরিপূর্ণতায় ভরে থাকে। এভাবে চলতে থাকে ওদের দিন। এর মাঝে জান্নাত আর সবুজেরও বিয়ে হয়ে যায়। আর এখন রাইসা 5 মাসে প্রেগনেন্ট। কিছুই খেতে পারে না দেখে বাড়ির সবার যেন মনের চিন্তা ছেয়ে পড়েছে। কত কি এনে দেয়, তবুও রাইসা কিছুই খেতে পারে না। না খেয়ে তো তুই অসুস্থ হয়ে পড়বি। একটু কষ্ট করে হলো খা। এমন তো আমাদেরও হয়েছিল। আম্মু, তুমি তো দেখছো আমি কিছু মুখে দিলে আবার বমি করে বাইরে বের করে দিই। সব আমার কাছে কেমন গন্ধ মনে হয়। এমন তা তো মনে হবেই, সন্তান পেটে আসলে এরকম একটু হবেই। নে মা, হা কর। রাইসা ওর শাশুড়ির জোড়াচড়িতে একটু খাবার মুখে নিতে গলগল করে মিসেস রাশিদা চৌধুরীর ওপরে বমি করে ভেতরে যা ছিল তা সহ সব বের করে দেয়। ব্যাস, এভাবে অনেক কষ্টের মাধ্যমে পার হয়ে যায় 10 মাস। চলে আসে রাইসার ডেলিভারির সময়। একদিন রাতে রাহাত রাইসার পাশে শুয়ে আছে। রাহাত মাত্রই ঘুমিয়েছে, কেননা রাইসার কষ্টে রাহাতের চোখে ঘুম আসে না। হঠাৎ রাইসা প্রেগনেন্সির ব্যথায় চিৎকার করে ওঠে। রাহাত ঘুমের মানুষ জাগ্রত হয়ে দেখে রাইসা ছটপট করতেছে। এই রাইসা, রাইসা, তোমার কি হয়েছে? এমন করছো কেন? রাহাতের কথা শুনে রাইসা কিছুই বলতে পারে না। রাইসার চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে গাল বেয়ে। রাইসার ঠোঁট কামড়িয়ে যেন কেটে ফেলবে এমন অবস্থা। রাহাত তাড়াতাড়ি ওর মাকে ডেকে নিয়ে আসে। রাহাতে আম্মু যেহেতু এই সম্পর্কে জানে, তাই রাহাতকে বলে, রাহাত, রাইসার ফ্রেন্ড উঠেছে, এখন হাসপাতালে নিতে অনেক সময় লাগবে। তুই তাড়াতাড়ি পাশের বাসার ভাবি আর নিধির দাদিকে ডেকে আন। ঠিক আছে মা, আমি এক্ষুনি যাচ্ছি। রাহাতের আম্মু যেহেতু এই সম্পর্কে জানে, তাই রাহাতকে বলে। রাহাত কথাটা বলেই দৌড়ে তাদের গিয়ে ডেকে নিয়ে আসে। ওরা ভেতরে রাইসার কাছে আর বাকি সবাই রুমের বাইরে দাঁড়িয়ে আল্লাহ আল্লাহ করতেছে। 1 ঘন্টা পার হয়ে যায়, তবুও ভেতর থেকে কোনো খবর আসে না। দেখে রাহাতেরও তো আরো বেশি চিন্তা হতে থাকে। পাক্কা 2 ঘন্টা পরে রাহাতের মা ভেতর থেকে বেরিয়ে এসে রাহাতকে বলে, রাহাত, কতটা আছে কিভাবে বলি? কি হয়েছে রাইসার, সেটা বলো। রাহাত, রাইসা সুস্থ, আর রাইসা তোকে একটা সুন্দর ফুটফুটে চাঁদের মতো মেয়ে উপহার দিয়েছে। মায়ের কথা শুনে রাহাত খুশিতে যেন আত্মহারা। খুশি হয়ে ওর মাকে জড়িয়ে ধরে চোখের জল ছেড়ে দেয়। ওর মা বাবাও অনেক খুশি। কিছু সময় পরে সবাই রাইসার মেয়েকে দেখে আসে। আর শেষে রাহাতের মা ওর মেয়েকে রাহাতের কোলে তুলে দিয়ে বলে, রাহাত দেখ, আমার দাদু ভাই একদম তোর মতো হয়েছে। দেখ তুই, তোর দিকে কি সুন্দর করে তাকিয়ে আছে। মা, তুমি সত্যি বলছো। আমার পাগলিটা একদম চাঁদের মতন সুন্দর একটা মেয়ে আমাকে উপহার দিয়েছে। তাই আমি আমার পাগলির উপহারটার নাম রাখলাম জান্নাতুল ফেরদৌস চাঁদনি। খুব সুন্দর নাম। এভাবে ভিতরে গিয়ে বৌমার সাথে কথা বলে বল যা। রাহাত একটা চেন চাঁদনির গলায় পরিয়ে দিয়ে হাতে একটা কলম ধরিয়ে ভেতরে আসে। রাইসা অপলক দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে আছে, যেই চাহনি নিয়ে অনেক প্রশ্ন। রাহাত ধীরে ধীরে রাইসার পাশে এসে বসে। তোমাকে কি বলে ধন্যবাদ দিব সেই ভাষা আমার জানা নেই, তবে তুমি আমাকে এত সুন্দর একটা জান্নাত উপহার দিয়েছো, তাতে আমি অনেক খুশি। তুমি খুশি হয়েছো তাতে আমার সব খুশি। তা আমার মেয়ের নাম রেখেছো কি শুনি? তোমার আমার খুশি মিলেই আমাদের মেয়ের নাম রেখেছি জান্নাতুল ফেরদৌস চাঁদনি। আমার রাখা নামটা তোমার পছন্দ হয়েছে তো নাকি বলো? বাহ, নামটা সত্যি অনেক সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। আর আমি তোমাকে খুশি করতে পেরেছি, তাতেই আমার খুশি। তোমার খুশিতে আমি বেঁচে থাকতে চাই। রাহাত রাইসা ও মেয়েকে কোলে নিয়ে দুজনের কপালে চুমু দিয়ে বুকে জড়িয়ে নেয়। রাহাতকে রাইসা জিজ্ঞেস করে, আচ্ছা চাঁদনির আব্বু, একটা কথা বলো তো, আমার যদি কিছু হয়ে যেত তাহলে তুমি কি করতে? দেখো চাঁদনির আম্মু, এমন কথা একদম বলবে না। তোমার কিছু হলে আমি বাঁচতে পারবো না।
এত ভালো আমাকে কেন বাসো? এই ভালোবাসা কি আমার কপালে সইবে? তুমি মরার ঘর থেকে ফিরে এসেছো এবং খুব কাছ থেকে মৃত্যুকে দেখে এসেছো, তারপরেও যখন কিছু হয়নি তখন তোমার কপালে আমার সব ভালোবাসা সহ্যই হবে। আমার খুব রাগ হতো জানো, যখন চাঁদনি আমাকে কষ্ট দিত, কিন্তু চাঁদ মুখটা দেখে সেই সব কষ্ট বাতাসে মিশে গেছে। আমার মনে হতো তুমি আমি নামক ব্যাংকের সন্তান তুলে দিয়ে আরামে ঘুমাও, আর আমি কত কষ্ট পাই। কিন্তু আমি ভুল, কেননা আমার থেকে কষ্ট তোমার হয়েছে। আমি খেতে পারতাম না বলে তুমিও ঠিকমতো খেতে না, নামাজে বসে আল্লাহর কাছে কেঁদে কেঁদে আমার জন্য দোয়া করতে। আমি সত্যি ভাগ্যবতী তোমাকে স্বামী হিসেবে পেয়ে। বড্ড বেশি ভালোবাসি তোমাকে প্রিয়। আমিও বড্ড বেশি ভালোবাসি তোমাকে চাঁদনির আম্মু। এভাবে কথা বলছে আর মেয়ের হাতে হাত রেখে খেলা করছে রাহাত। এদিকে রাহাতের আম্মু রাইসার বাবাকে ফোন দেয় খবর জানানোর জন্য। যদিও রাইসাকে উনি বাড়িতে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু রাইসার বাবা একা বলে রাইসার শাশুড়ি পাঠায়নি, মেয়ের কষ্ট হবে বলে। আর রাইসার বাবাও মেয়ের প্রতি শাশুড়ির এত ভালোবাসা মায়া দেখে খুশি হয়েছেন। ফোনটা দিতেই রিসিভ করে। আসসালামু আলাইকুম বিয়ান সাহেবা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আর বেয়ান সাহেব, আপনার গিন্নি এসেছে আমার ঘর আলোকিত করে। সত্যি বলছেন? আমার গিন্নি এসেছে? আচ্ছা, আমার মেয়ে কেমন আছে? রাইসা এখন ভালো আছে। আর হ্যাঁ, আসেন মেয়েও গিন্নিকে দেখে যান। আমি এখনই যেতাম, কিন্তু রাত দেখেই গেলাম না, সকালেই চলে আসবো। আচ্ছা, আসেন তাহলে। এভাবে আরো কিছু কথা বলে রাহাতের মা ফোনটা রেখে দিয়ে রাহাতের বন্ধুদের জানিয়ে দেয়। সবাই অনেক খুশি। এদিকে রাহাত রাইসার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে, আচ্ছা রাইসা, তোমার মেয়ে এত কিউট কেন? দেখো কত সুন্দর করে আমার দিকে চেয়ে আছে। দেখতে হবে তো মেয়েটাকার, একটু কিউট তো হবেই, বাপকা বেটি বলে কথা। চাঁদনির আম্মু, তুমি একটু ঘুমানোর চেষ্টা করো। যদিও এখনো ঘুমাতে তোমার অনেক কষ্ট হবে, তবুও ঘুমালে একটু হলেও তোমার ভালো লাগবে না। আমি মেয়েকে রেখে ঘুমাই আর তুমি ঘুমিয়ে পড়ো। আমার ছোট্ট মেয়েটা দুজনের পিঠের নিচে পড়ে চ্যাপ্টা হয়ে যাক। এমনিতেই আমাদের ঘুমানোর যে অবস্থা। সেটা ঠিক বলেছো, তবে এখন আমি কি আর আগের মতন আছি নাকি? আমি এখন মেয়ের বাবা হয়েছি, আর বুঝেছো, মেয়ের জন্য দায়িত্বও বেড়ে গেছে। আচ্ছা, তুমি তাহলে একটু জেগে থাকো, আর ঘুম পেলে আমাকে ডাকিও, কেমন? আচ্ছা ঠিক আছে। রাইসা অনেক কষ্টে ঘুমানোর চেষ্টা করে কিছু সময় পরে ঘুমের রাজ্যে হারিয়ে যায়। সকালে রাহাতের আগেই ঘুম ভেঙে যায় রাইসার, আর ঘুম ঘুম চোখেই দেখে রাহাত চাঁদনিকে বুকের ওপরে নিয়ে ঘুমিয়ে আছে। রাইসা মুচকি একটা হাসি দিয়ে রাহাতের মাথায় হাত বুলিয়ে দেয়। কিছু সময় পরে রাহাতের শ্বশুর ও বন্ধুরা আসে। বিয়ান সাহেবা, কই কই আমার গিন্নি কই? বিআই সাহেব আসেন, ওই রুমে আছে আপনার জন্য অপেক্ষায়। রাহাতের মায়ের সাথে রাইসার বাবা ওই রুমে চলে আসে। প্রথমেই রাইসার সাথে কথা বলে, পরে রাহাতের মা রাইসার ছোট্ট মেয়েকে নানুর কোলে তুলে দেয়। আদনান সাহেব পকেট থেকে ডায়মন্ডের নেকলেস আর একটা কোম্পানির দলিল দেয়। বাবা, এসবের কি দরকার ছিল? আমার কি অর্থ কম আছে নাকি? রাহাত, দেখো, আমার যা কিছু আছে সবটাই তোমার, আর আমি আমার গিন্নিকে দিয়েছি। তোমার কথা কেন বলছো? আচ্ছা ঠিক আছে, আপনারা যাই মনে চায় তাই করেন আপনার গিন্নির সাথে। এভাবে অনেক মজা করে সবাই। তারপরে রাহাতের বন্ধুরাও ওর মেয়েকে দেখে দোয়া করে। এভাবেই পার হয়ে যায় কিছুদিন। চাঁদনিও ধীরে ধীরে বড় হতে থাকে। চাঁদনি যেন এখন ওর বাবা মায়ের থেকে দাদা দাদির কাছেই বেশি থাকে। একদিন রাইসা রান্না করতেছে এমন সময়, রাইসা, দেখো তোমার মেয়ে আমাকে পুরো বিছিয়ে দিয়েছে। আম্মু, তোমার সতীন তোমাকে তোমার শৈশবের মজার মজার স্মৃতিগুলোকে মনে করিয়ে দিচ্ছে। রাইসা, তুই কিন্তু মেয়ের মতো ওই বুড়ি মানুষটার সাথে পাগলামি করিস। নে, আমার সতীনকে বুকের দুধ দে। ঠিক আছে আম্মু। রাইসা চাঁদনিকে নিয়ে রুমে চলে আসে, আর ওর শাড়ির বাকি কাজটা শেষ করে এইদিকে রাহাত অফিস থেকে তাড়াতাড়ি বাড়িতে চলে আসে, কেননা মেয়েকে না দেখে থাকতেই পারছিল না। রুমে এসেই মেয়ের কপালে একটা লম্বা চুমু দিয়ে পরনের পোশাক বদল করতে থাকে। এই যে চাঁদনির আব্বু, মেয়ের যে তার বাবার কোলে ওঠার জন্য মনটা ছটফট ছটফট করছে, সেটা কি তুমি বোঝো? বুঝি বলেই তো অফিসের সব কাজ ফেলে মেয়ের কাছে চলে আসলাম। দাও দাও,
আমার আম্মুটাকে দাও। নাও, আমি ফ্রেশ হয়ে আসি। রাইসা চাঁদনির কপালে চুমু দিয়ে রাহাতের কোলে দিয়ে ওয়াশরুমে চলে যায়, আর এইদিকে রাহাত মেয়েকে নিয়ে নিচে চলে আসে। এভাবে দেখতে দেখতে সময় যেতে থাকে। একদিন রাহাত পরিবারের সবাইকে নিয়ে রাইসাদের বাড়িতে আসে। সবাই অনেক খুশি হয়। এভাবে সুখের সাগরে ভাসতে ভাসতে চলতে থাকে ওদের সংসার। নেই কোনো দুঃখ, আছে শুধু খুশি আর খুশি। চাঁদনি পুরো বাড়ি মাতিয়ে রাখে সবার চোখের মনি হয়ে। চলতে থাকুক ওদের ভালোবাসার সংসার। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।